স্ক্রিন কি দেখা যায়? স্যার একটু আগে আসছিল, এখন নেই। স্যার এখন দেখা যাচ্ছে না। আসছে স্যার। স্যার এখন আসছে। আচ্ছা, আচ্ছা, যেটা বলি এটা হচ্ছে এতদূর পর্যন্ত মনে হয় আমাদের আলোচনা হয়েছিল। স্যার প্রবলেম 4 পর্যন্ত হয়েছে। প্রবলেম 3 পর্যন্ত হচ্ছে স্যার, 4 আছে করে কথা হচ্ছে। 4 হয়নি মেবি। 4 হয় না, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম 4 এ যাওয়ার আগে আহ, আমাদের কিছু জিনিস আগে থেকে জেনে রাখা উচিত, কিছু ডেফিনেশন আর কি। তো কিছু ডেফিনেশন 4 এ জানতে হবে, আমি বলি। তারপরে হচ্ছে 4 এর পরে আমরা টোটালি চলে যাব অন্য টাইপের অঙ্কতে আর কি। আজকে একটু বেশি অঙ্ক করার উপর গুরুত্ব দিব, আমি একটু তাড়াতাড়ি যাব আজকে। আজকে একটু তাড়াতাড়ি যাব, তোমরা একটু ভালো মতো খেয়াল করবে। এবং যেহেতু আমি হয়তোবা কিছু জিনিস বারবার বলবো না, তো না বুঝলে কিন্তু জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? আমি শুরু করি। এখানে দেখো, টু টিম্বারস, দুইটা টিম্বার আছে। কোন দুইটা টিম্বার? একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। এবি এবং বিসি টিম্বার দুইটা কানেক্ট হয়েছে কোন জায়গায়? স্যার বি পয়েন্টে পয়েন্টে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এগুলো ফিগারে দিয়ে আছে। আর পিনড টুগেদার এট বি, মানে পিন দিয়ে আটকানো হয়েছে, মানে পিন বা প্যারেক অথবা স্ক্রু টাইপের। স্ক্রু দিয়ে কানেক্ট করলে সেটা কি ফিক্স থাকে নাকি রোটেট করে? স্যার রোটেট করে। রোটেট করতে পারবে, এই জিনিসটা রোটেট করতে পারবে। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে আরো ডিটেইলস বুঝবো, পিন মানে কি বা পিন জিনিসটা কি। আপাতত আমরা স্যার এতটুকু এই জেনে রাখি। রোটেশন তো একটা ফিক্সড পয়েন্টে থাকবে না স্যার, মানে ফিক্সড কোনটা? থাকবে তো রোটেশন। এই রোটেশনটা কি স্যার ফিক্সড থাকবে? না, রোটেশনটা ডিপেন্ড করবে তোমার আরো অনেক জিনিসের উপর। আমি আস্তে আস্তে আচ্ছা স্যার। পিন টুগেদার এট বি, বি তে দুইটাকে পিন দিয়ে জয়েন্ট দেয়া হয়েছে, এন্ড জয়েন্ট বাই এ টাই রড। এমনকি বি এবং বিসিটা বি তে পিন দিয়ে আটকানো হয়েছে, আর হচ্ছে এ আর সি এই দুইটা একটা টাই রড দিয়ে আটকানো হয়েছে, মানে একটা রড দিয়ে আটকানো হয়েছে। মানে সোজা কথা, এবি মেম্বার এবং বিসি মেম্বার, মানে এবি টিম্বার এবং বিসি টিম্বার দুই জায়গায় কানেক্টেড। একটা হচ্ছে বি পয়েন্টে কানেক্টেড স্ক্রু দিয়ে বা পিন দিয়ে, আর আরেকটা অতিরিক্ত রড দিয়ে কানেক্টেড, সেটা হচ্ছে এসি রড, সেটাকে বলা হয়েছে টাই রড। এবং টাই রডের নাম দিছে এসি। এখানে কোয়েশ্চেনেই লেখা আছে, দেখো, টাই রডের নাম দিছে এসি নিয়ার দ্য গ্রাউন্ড, এটা গ্রাউন্ডের কাছাকাছি। if the load at B is 20,000 pound, যদি বি পয়েন্টে একটা লোড থাকে 20,000 পাউন্ড, ফিগারে দিয়ে দিছে ভার্টিক্যালি নিচের দিকে, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য টাই রড? এই টাই রডে, টাই রড মানে নাম কি? টাই রডের অ্যালফাবেটিক্যালি নাম কি? এসি। এসি। তাহলে এই এসি টাই রডে কত টেনশন কাজ করবে সেটাই। স্টুডেন্ট আইডি 7, ভিডিওটা একটু অফ করো। স্টুডেন্ট আইডি 7। আচ্ছা, অল সারফেসেস আর স্মুথ। ধরে নিতে বলছে কি, এখানে যেই সারফেস গুলো আছে সবগুলো সারফেসেস সেই স্মুথ ভাবে আছে, এবং তোমাকে এবি মেম্বার এবং বিসি যে টিম্বার, এবি এবং বিসি টিম্বারের যে লেন্থ দেওয়া আছে, এবং এখানে যে ফিগারে দেওয়া আছে এবি এবং বিসি টিম্বার, সেগুলোতে একটা সেলফ ওয়েট আছে অবশ্যই। তো কিন্তু এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে ধরে নিতে বলছে এবি এবং বিসি টিম্বারের কোনো সেলফ ওয়েট নাই, নেগলেক্ট করতে বলছে, বা থাকলেও টাইমস টু 0। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি কি বের করতে বলছে, কি কি গিভেন আছে, এটা ক্লিয়ার কিনা দেখো। এখানে দুইটা টিম্বার দিয়ে আছে এবি এবং বিসি, দুইটারই লেন্থ দিয়ে আছে কোয়েশ্চেনে, দুইটা দুই জায়গায় কানেক্টেড হয়েছে, একটা বি পয়েন্টে কানেক্টেড হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাই দ্য হেল্প অফ পিন, আর হচ্ছে
বি মেম্বার আর বিসি মেম্বার আরেকটা অতিরিক্ত টাই রড দিয়েও অ্যাড করা হয়েছে, যে টাই রডের নাম হচ্ছে এসি, এবং সেই এসি টাই রডটা বিসি মেম্বারের সাথে থেটা অ্যাঙ্গেলে আছে। আর বলা হয়েছে কি এসি মেম্বারের বা এসি টাই রডের লেন্থ হচ্ছে 15 ফিট। আর এজিউম করতে বলছে বি মেম্বার বিসি মেম্বার এগুলোর কোনো সেলফ ওয়েট নাই, আর হচ্ছে যে সারফেস গুলো আছে সবগুলোই স্মুথ। আর যদি 20,000 পাউন্ড বি পয়েন্টে লোড কাজ করে, তাহলে বের করতে বলছে টাই রডে যে পরিমাণ টেনশনটা কাজ করবে সেটার ভ্যালুটা কত। ঠিক আছে, এখন হোয়াট ডু ইউ মিন বাই টেনশন? এখানে যে টেনশন শব্দটা বলছে, টান স্যার। টেনশন মানে হচ্ছে টান, অবশ্যই টান। আর কম্প্রেশন মানে কম্প্রেশন মানে চাপ। চাপ। দুটার মধ্যে চাপ আলাদা, দেওয়া, চাপ। ওয়ান টাইপস অফ চাপের মতোই কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি চাপ না। তো আমি যদি একটু ডিটেলস তোমাদের বলি তাহলে হয়তো তোমরা ভালো বুঝবা। ধরো এই একটা অবজেক্ট আছে, সরি আমার একটু বাঁকা হচ্ছে। ধরো এই ধরনের একটা অবজেক্ট আছে, আমি এই অবজেক্টকে এইভাবে ফোর্স দিলাম। ধরো এদিক থেকে পি ফোর্স দিলাম, এদিক থেকে পি ফোর্স দিলে তো এটা বামে চলে যাবে, আবার যাতে স্ট্যাটিক অবস্থায় থাকে সেজন্য এই পাশ থেকেও পি ফোর্স দিলাম। তাহলে আমাকে বলো দেখি, এটা কি টেনশন নাকি কম্প্রেশন? স্যার এটা কম্প্রেশন। কিভাবে বুঝবা? স্যার এখানে দুই সাইড দিয়ে স্যার চাপ দেওয়া হচ্ছে, কিন্তু স্যার এখানে টান স্যার এটা না, স্যার চাপ। চাপ শব্দটা কিন্তু ফোর্স না, জি স্যার। চাপ কিন্তু স্যার আলাদা এখানে জিনিস। অবস্থার পরিবর্তন ঘটতেছে না, ফিক্সড পজিশনে আছে। না, ফিক্সড পজিশনে দুইটাতেই থাকবে, কম্প্রেশন এবং টেনশন দুইটাতেই। তা আমি এর পর থেকে আর চাপ শব্দটা তোমরাও বইলো না, আমিও বলবো না। আর সোজা কথা আমি এখানে বলবো কোনটা টেনশন কোনটা কম্প্রেশন, বলো দেখি এখানে। স্যার 2 নাম্বারটা স্যার টেনশন। কিভাবে বুঝবা? মানে টেনশন কেন বলতেছো তোমরা? স্যার এটা স্যার বাইরের দিকে নিবে স্যার। মানে তীর চিহ্নগুলো বাইরের দিকে, অবজেক্ট থেকে বাইরের দিকে, বাইরের away দিকে। from the object. away from the object হইলে টেনশন, আর towards the object হইলে কম্প্রেশন। কম্প্রেশন। আমি কিন্তু তোমাদের গত ক্লাসের আগেও কোনো এক সময় বলছিলাম যে টুয়ার্ডস দ্য অবজেক্ট হইলে এক ধরনের বিহেভিয়ার, অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট হইলে অন্য ধরনের বিহেভিয়ার। সেগুলো আমরা আস্তে আস্তে আরো ডিটেলস জানবো বলছিলাম। তা আজকে আমরা একটু করে জানলাম, সেটা হচ্ছে তীর চিহ্ন যদি অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট হয় তাহলে সেটাকে বলতেছি আমরা টেনশন, আর টুয়ার্ডস দ্য অবজেক্ট হইলে সেটাকে আমরা বলতেছি কম্প্রেশন। তবে সেটা আরো একটা শর্ত মানতে হবে, সেটা কি বলতে পারো? যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলি, এটা একটা অবজেক্ট, এটা কি কম্প্রেশন নাকি টেনশন বলো দেখি? স্যার এটা রোটেশন হবে এখানে। রোটেশন তো হবেই, আগে বলো টেনশন নাকি কম্প্রেশন? স্যার কম্প্রেশন। কম্প্রেশন। স্যার কম্প্রেশন স্যার। আমি যদি রোটেশন না হয় মতো দিই, দুইটার লাইন অফ অ্যাকশন যদি একই দিই আর কি, তাহলে বলো দেখি। এটাতে তো রোটেশন হবে না, জি এটা স্যার কম্প্রেশন। কম্প্রেশন। শিওর তোমরা? স্যার টেনশনও হবে, দুই সাইডে হবে স্যার টেনশন। এইটা আসলে টেনশন কম্প্রেশন কোনোটাতে পড়ে নাই। ও তাহলে টেনশন বা কম্প্রেশন হইতে গেলে আরো একটা শর্ত মানতে হবে, সেটা কি বলো দেখি এখন? মানে ওই দুইটা ছবির মধ্যে কম্পেয়ার কর। টেনশন বা কম্প্রেশন হইতে গেলে, এটা আমি বললাম যে টেনশন এবং কম্প্রেশন দুইটা ছবি এখানে আছে, বাট এটা কম্প্রেশন হচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই আগের দৈর্ঘ্য বরাবর ফোর্স দিতে হবে। লেন্থ বরাবর স্যার দিতে হবে। অবজেক্টের অবশ্যই ভার্টিক্যালি দেওয়া যাবে না, হরিজন্টালি দেওয়া লাগবে। অবজেক্টের হরাইজন্টালি বলবা না, কারণ অবজেক্টটা তো আবার লম্বালম্বি ভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। জি স্যার। সোজা কথা, মানে কথাটা স্যার দৈর্ঘ্য বরাবর হবে। দৈর্ঘ্য বরাবর হবে, লেন্থ বরাবর স্যার হবে। অবজেক্টটা যদি গোল হয় তাহলে? অবজেক্ট গোল হইলে সেটাতে টেনশন কম্প্রেশন কোনোটা কাজ করে না। এটা বলতে পারি যে লাইন অফ অ্যাকশনে কাজ করবে। লাইন অফ অ্যাকশন তো অনেক ধরনের হতে পারে, যেমন এইটা আর এইটা, এই দুইটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু একই। ফোর্সের লাইন অফ অ্যাকশন হয়, অবজেক্টের লাইন অফ অ্যাকশন হয় না। অবজেক্টের লেন্থ হয়, লঙ্গিটিউডানাল এক্সিস হয়, ট্রান্সভার্স এক্সিস হয়। অবজেক্টের কিন্তু লাইন অফ অ্যাকশন হয় না। লাইন অফ অ্যাকশন মানে কি? কাজ করার, যে বরাবর কাজ করতেছে সেই লাইনটা।
অবজেক্ট তো কাজ করতে পারে না, ফোর্স হচ্ছে ডিরেকশন থাকে, ফোর্সের ডিরেকশন থাকে, অবজেক্টের তো কোনো ডিরেকশন থাকে। লাইন অফ অ্যাকশন হচ্ছে ফোর্সের হয়, লাইন অফ অ্যাকশন অবজেক্টের হয় না। তাহলে স্যার। অবজেক্টের কি বরাবর কাজ করবে? অবজেক্টের লেন্থ বরাবর কাজ করবে, সোজা কথা, অথবা লংগিটিউডানাল এক্সিস বরাবর কাজ করবে, মানে লং ডাইমেনশন বরাবর কাজ করবে। তোমরা অনেকে বলতেছিল যদি সার্কুলার হয় বা স্ফিয়ার হয়, যেমন এই আগের অঙ্কটাতে, এই আগের অঙ্কতে এটা একটা সিলিন্ডার ছিল বা দেখতে সার্কুলারটা দেখতেছিলাম আর কি আমরা, এটাতে কিন্তু এই দুইটা ফোর্স কিন্তু তোমার টেনশন বা কম্প্রেশন কিছুই না, এটা এমনি অবজেক্টের দিকে কাজ করতেছে, কারণ এটার কোনো লেন্থই নাই অবজেক্টের। বুঝতে পারছো? এই জি দুইটা স্যার। ফোর্সের সাথে কিন্তু এখন যে ফোর্স আলোচনা করতেছি সেটা কিন্তু ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, একটা লেন্থ বরাবর কাজ করছে আর অন্যটা কিন্তু লেন্থ বরাবর কাজ করে না। লেন্থ বরাবর কাজ না করলে ওইটা টেনশন হবে না। যদি 1D স্ট্রাকচার হয়, মানে 1D স্ট্রাকচার মানে লেন্থের তুলনায় বাকি যে ডাইমেনশন গুলো আছে খুবই ছোট। যেমন এখানে লেন্থটা ধরো 1 মিটারের মতো, আর এখানে উইডথটা দেখবা যে কত হবে, আর থিকনেসটা 0.2 মিটার বা 0.1 মিটার, মানে অনেক কম। এরকম যদি হয় লেন্থ এবং উইডথের রেশিওটা, লেন্থের ভ্যালু অনেক বেশি, তাহলে কিন্তু সেটা হচ্ছে 1D স্ট্রাকচার ধরে। যেমন আমাদের রিয়েল লাইফ স্ট্রাকচার ক্ষেত্রে 1D স্ট্রাকচার কোনগুলো এক্সাম্পল হিসেবে বলতে পারবা? স্ট্রাকচারাল কম্পোনেন্ট, বিম, কলাম, স্ল্যাব, সেখানের মধ্যে কোনটা 1D, যেটার লেন্থটা অন্য ডাইমেনশনের তুলনায় বড়? স্ল্যাব বার না, না বিমের লেন্থটা অনেক বড় না? হ্যাঁ স্যার, বিম বিম। উইথ এবং হাইটের তুলনায় লেন্থটা অনেক বড়। আর কলামে হাইট বেশি স্যার হাইট বড়। হাইট মানে বেশি। লেন্থটা বড় আর কি, হাইট বরাবরই তো লেন্থ ওইটা। মানে সোজা কথা, একটা ভার্টিক্যাল ভাবে আছে, একটা হরাইজন্টাল ভাবে আছে। আর স্ল্যাব বলো দেখি। স্যার লেন্থ আর উইডথ। তাহলে এটা কিন্তু 1D না, এটা 2D। এগুলো তোমরা 3-1 3-2 তে গিয়ে আরো পড়বা ডিটেইলস। আমি সামান্য আইডিয়া দিলাম তোমাদের কোনটা 1D কোনটা 2D, 3D ও পড়বা। 3D কোনটা বলতে পারবা এক্সাম্পল? 3D তোমরা রিয়েল লাইফে দেখছো কিন্তু, মানে 3D স্ট্রাকচার যেগুলো আমরা স্ট্রাকচারালি 3D বলি আর কি। ফুটিং যেটা করি, বুঝি নাই, একটু আবার বলবা? না ফাউন্ডেশনটা স্যার, নিচে ফুটিং। না, ফুটিং এর কলাম পার্টটা হচ্ছে 1D ধরে, আর যেটা প্লেটের মতো থাকে সেটাকে আমরা তো 2D ধরতেছি, মানে স্ল্যাবের মতো ধরতেছি। এটা হচ্ছে মসজিদের উপরে যেটা থাকে ডোমের মতো, বুঝতে পারছো? মসজিদের উপরে যেটা ডোমের মতো থাকে সেগুলো হচ্ছে 3D স্ট্রাকচার, গম্বুজ যেটা। গম্বুজ টাইপের। মানে জি স্যার। ওয়াই এক্সিস বরাবর যাইতে যাইতে তার রেডিয়াসও চেঞ্জ হবে, মানে ভার্টিক্যালি উপরের দিকে যাইতে যাইতে তার রেডিয়াসটাও চেঞ্জ হবে, তার সাথে সাথে এক্স এক্সিস বরাবরের ডাইমেনশনটাও চেঞ্জ হবে, মানে হরাইজন্টাল সার্কুলার ডাইমেনশনটাও চেঞ্জ হতে থাকে। মানে দুই এক্সিস বরাবরই চেঞ্জ হয় এবং কোনোটাই নেগলিজিবল না। তো সেজন্যই এটাকে 3D স্ট্রাকচার বলা হয়। এগুলো সম্বন্ধে আরো ডিটেইলস জানবা। তাহলে আপাতত আমাদের মেইন কনসার্ন হচ্ছে টেনশনটা কোন বরাবর কাজ করবে? অবশ্যই স্যার লেন্থ বরাবর, লেন্থ বরাবর, লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর। লংগিটিউডানাল অ্যাক্সিস বরাবর অথবা লেন্থ বরাবর। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদের লাগবে। এরপরে আস্তে আস্তে আরেকটা টার্ম হচ্ছে হোয়াট ইজ টু ফোর্স মেম্বার। অনেকে আওয়াজটা শুনো না ঠিক মতো, এটা কিন্তু টু ফোর্স মেম্বার, মানে টু মানে টু মানে দুই, অনেকে ট্রু ফোর্স মেম্বার মনে করো, ট্রু ফোর্স কিন্তু না, টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বারের ডেফিনেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর গত ক্লাসে তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম সম্বন্ধে জানছি, এই দুইটা ডেফিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফ্রি বডি ডায়াগ্রাম আর টু ফোর্স মেম্বার। কারণ এই দুইটার ডেফিনেশন না জানলে মেকানিক্সের অঙ্ক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবার আসতেছে টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার নাম শুনে কি মনে হচ্ছে?
যে মেম্বারে দুইটা ফোর্স কাজ করে এরকম টাইপের একটা মনে হচ্ছে না জি নামটা স্যার। শুনে, কিন্তু ডেফিনেশনটা কিন্তু একটু আলাদা। তাহলে একটু দেখি আমরা, সেটা হচ্ছে যে মেম্বারের দুই প্রান্তে ফোর্স কাজ করবে, দুই পয়েন্টে না কিন্তু দুই প্রান্তে। দুই প্রান্তে মানে কোন জায়গায় হবে এখানে বলো দেখি, আমি যে ছবিটা আঁকছি তো শেষ দুই প্রান্তে। শেষ দুই প্রান্তে। তাহলে এই একটা ফোর্স, এই একটা ফোর্স দিলাম আমি কথার কথা। যদি দুই প্রান্তে ফোর্স কাজ করে তাহলে সেই মেম্বারটাকে বলতেছি আমরা টু ফোর্স মেম্বার। এখন দুই প্রান্তে কয়টা ফোর্স কাজ করবে সেটা কি বলছে? নো স্যার। তাহলে একাধিক ফোর্সও কাজ করতে পারে, যেমন এই এই এই। তাহলে এই মেম্বারটা কি টু ফোর্স মেম্বার? আমি যে ছবিটা আঁকলাম এখানে ডেফিনেশনগত দিক থেকে, যেই জি মেম্বারের স্যার। দুই প্রান্তে ফোর্স থাকবে আর কোনো সেটাই জায়গায় ফোর্স টু থাকবে ফোর্স না, সেটা মেম্বার। হচ্ছে টু ফোর্স মেম্বার। তাহলে ঠিক নামের আছে সাথে কিন্তু একটু পার্থক্য আছে। টু ফোর্স মেম্বার মানে আসলে দুইটা ফোর্স না, দুই প্রান্তে ফোর্স, দুই এই যে ফোর্স। তাহলে এটা হচ্ছে আমাদের টু ফোর্স মেম্বার। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, এই অবজেক্ট যে কোনো একটা তো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই অবজেক্ট যদি যে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, স্টিল দিয়ে তৈরি হইতে পারে, কনক্রিট দিয়ে তৈরি হইতে পারে, রাবার দিয়ে তৈরি হইতে পারে, তারপরে কাঠ টিম্বার দিয়ে তৈরি হইতে পারে, টিম্বার বা উডেন মেম্বার হইতে পারে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের মেম্বার হইতে পারে, কপার দিয়ে তৈরি হইতে পারে। তাহলে এই ধরনের বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে এই অবজেক্টটা তৈরি হইতে পারে। যদি তৈরি হয় তাহলে এই অবজেক্টের একটা সেলফ ওয়েট আছে না? জি স্যার থাকবে। সেলফ ওয়েটটা কাজ করবে কোন জায়গায়? মানে সেলফ ওয়েট তো পুরা বডি জুড়েই কাজ করবে, কিন্তু ইফেক্টিভ ধরা হয় কোন জায়গায়? স্যার কেন্দ্রে। ডাউনওয়ার্ড। কোন জায়গায়? স্যার কেন্দ্রে। ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড তো ডিরেকশন বলতেছে, আমি কোন পজিশনে কাজ করবে বলতেছি। একজনে বলতেছে কেন্দ্রে। কেন্দ্র মানে কোন জায়গায়? সার্কেলের না সেন্টার হয়, কেন্দ্র হয়। একটা অবজেক্টের কেন্দ্র মানে বুঝলাম না। মানে মিডল পয়েন্ট। লেন্থের হাফ, সেটা কি বলে? সেটাকে কিন্তু স্যার কেন্দ্র বলে না। মিডল স্যার পয়েন্ট। মিডল পয়েন্ট। মিডল পয়েন্টটাকে কি বলে সেটাই বলতেছি আর কি। স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স যেই পয়েন্টে কাজ করে ওই পয়েন্টটা। ওই পয়েন্টের নামটা কি? Center of gravity. সেন্টার অফ গ্র্যাভিটি অথবা সেন্ট্রয়েড অথবা সিজি, সংক্ষেপে সিজিও বলে। মানে সেন্টার অফ গ্র্যাভিটিকে সংক্ষেপে সিজিও বলে। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড যেটা, সেই পয়েন্টে কাজ করবে অবশ্যই। তাহলে এইখানে যদি তার সেলফ ওয়েটটা কাজ করে, ধরো ডাব্লিউ দিলাম, তাহলে এই অবজেক্টটা কি টু ফোর্স মেম্বার হবে? নো স্যার। দুই প্রান্তে ছাড়াও কিন্তু মানে একটা মাঝামাঝি ফোর্স কোনো কাজ এক করছে। জায়গায় ফোর্সটা কাজ করছে, সেলফ ওয়েটটা। তাহলে রিয়েল লাইফে সেলফ ওয়েট নাই এমন কোন মেম্বার আছে? সেলফ ওয়েট একদম নাই। হ্যালো, শুনতেছো? জি স্যার। স্যার সুতা। এটারও তো টাইমস টু জিরো হইলেও তো একটা ভ্যালু আছে, রিয়েল লাইফে এরকম কোনো অবজেক্টই নেই। অবজেক্টেই নাই। তাহলে রিয়েল লাইফে আসলে টু ফোর্স মেম্বারও নেই। আর টু ফোর্স মেম্বার হইতে গেলে তো সেলফ ওয়েট থাকা যাবে না। তবে আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসে কি, আমরা লোড কাজ করতেছি ধরো 10,000 20,000 পাউন্ড নিয়ে, আর দেখা যাচ্ছে ওই অবজেক্টের সেলফ ওয়েটটা 2 পাউন্ড অথবা 1 পাউন্ড। তাহলে এই 10,000 20,000 পাউন্ডের তুলনায় 1 পাউন্ড বা 2 পাউন্ডটা অনেক ছোট না? নেগলিজেবল একটা অ্যামাউন্ট। সেই সময় আমরা ওইটাকে ট্যাঙ্কস টু জিরো ধরে নেগলিজিবল ধরতে পারি। তো তাহলে সেক্ষেত্রে আমাদের টু ফোর্স মেম্বার হইতে পারে। মানে সেটা কিন্তু আমাদের কনসিডারের জন্য, কিন্তু রিয়েল লাইফে এক্স্যাক্টলি ক্যালকুলেশনে কিন্তু টু ফোর্স মেম্বার নাই। মানে ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা দেখো। স্যার একটা উদাহরণ দিবেন এরকম? যেমন আমরা যে প্রবলেমটা করতেছি,
সেটাতে দেখো 20,000 পাউন্ড কাজ করতেছে বি পয়েন্টে, এবং যে ফোর্স গুলো আসবে সেগুলোর ভ্যালু অবশ্যই বড় আসবে। সেক্ষেত্রে এবি এবং বিসি এর সেলফ ওয়েটটা মেজার করে দেখা যায় প্রায় 0.5 পাউন্ড, 0.6 পাউন্ড অথবা সর্বোচ্চ 1 পাউন্ড পর্যন্ত। সেজন্যই দেখো কোয়েশ্চেনে বলে দিচ্ছে এবি এবং বিসি এর সেলফ ওয়েটটা নেগলেক্ট করার জন্য। মানে এবি এবং বিসি এর সেলফ ওয়েট নেগলেক্ট করতে বলা মানে মাঝখানে কোনো ফোর্স কাজ করতেছে না। তাহলে আমরা আপাতত বুঝতেছি সেটা মনে হয় টু ফোর্স মেম্বারকেই ইন্ডিকেট করতেছে। দেখি আমরা ডেফিনেশন গতভাবে আরো মিলে কিনা। বুঝতে পারছো? যেমন তোমরা কি ট্রাস জিনিসটা চিনো? হোয়াট ইজ ট্রাস? ট্রাস শব্দটা নাম শুনছো? জি স্যার, ব্রিজে থাকে। ব্রিজে থাকে। সেগুলোতে যে মেম্বার গুলো ইউজ করা হয় সেগুলো সবগুলো হচ্ছে অ্যাজিউম করা হয় অ্যাজ এ টু ফোর্স মেম্বার। ব্রিজের চারপাশে মানে ডানে এবং বামে আর কি এই টাইপের কিছু স্ট্রাকচার দেখা যায়। আমরা অনেক সময় ফুট ওভার ব্রিজও দেখতে পাবো। এগুলোতে সবগুলোই দুই সাইডে ডানে এবং বামে আর কি। উপরেও একটা বাউন্ডারি দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, সেটা অন্য জিনিস, বাট সেটা ব্রেসিং দিয়ে কানেক্ট করে, কিন্তু দুই পাশেরটা হচ্ছে মেইন ট্রাস। এই ট্রাস গুলোতে এই যে অবজেক্ট গুলো ইউজ হয়, যে মেম্বার গুলো ইউজ হয়, এগুলো সবগুলোই কিন্তু ডিজাইন করা হয় অ্যাজ এ টু ফোর্স মেম্বার। এটা কিন্তু আমাদের টপিকস এর আন্ডারে আছে, আমরা দেখব পরবর্তীতে ট্রাস যখন আমরা সলভ করব। তাহলে আপাতত মানে একদিনে তার ডিটেইল সবকিছু বুঝতে পারতেছো না, তবে আপাতত তোমরা মনে রাখো টু ফোর্স মেম্বার হইতে গেলে মাঝামাঝি কোনো জায়গায় ফোর্স কাজ করা যাবে না, দুই প্রান্তে কাজ করতে হবে। এবং রিয়েল লাইফে কোনো টু ফোর্স মেম্বার নাই, তবে আমাদের অঙ্ক করার জন্য অনেক সময় দেখা যাবে লোডের ভেরিয়েশনটা অনেক বেশি। যেমন ধরো লোড আসতেছে 20,000 পাউন্ড, কিন্তু আমরা যে সেলফ ওয়েটটা পাচ্ছি সেটা 1 পাউন্ড 2 পাউন্ড বা তারও কম। তখন দেখা যাবে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। কেউ কি কিছু কোয়েশ্চেন করতেছিলা? না স্যার, একজন ভুলে আনমিউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এতদূর কি ক্লিয়ার কিনা বলো। এইবার জি স্যার। আরেকটা জিনিস বলি, স্যার লাস্টে আবার একটু বলবেন স্যার, একটু মিস গেছে। মানে টু ফোর্স মেম্বার হচ্ছে দুই প্রান্তে ফোর্স কাজ করবে, মাঝামাঝি কোনো জায়গায় ফোর্স কাজ করবে না, এটাই বললাম। ওকে ওকে। তারপর হচ্ছে অল সারফেসেস আর স্মুথ, এটার মানে কি? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, টু ফোর্স মেম্বারে কি দুই পাশে ইকুয়াল ফোর্স কাজ করতে হবে? সেটা সামেশন করলে ইকুয়াল পেয়ে যাবে। যেমন এই তিনটার একটা রেজাল্ট আসবে না? জি স্যার। এই তিনটার একটা রেজাল্ট আসবে না? জি স্যার। এই দুইটাই এখানে দেখে কি মনে হচ্ছে এটা ডিরেকশনটা কোন দিকে হবে? রেজাল্টেন্টের ডিরেকশন মাঝখান দিয়ে এই বরাবরই হবে। জি স্যার। আর এটার রেজাল্টেন্টের ডিরেকশনে এই বরাবরই হবে, ঠিক আছে? এবং এই দুইটার ভ্যালু সেম না হলে তো ইকুইলিব্রিয়ামে থাকবে না। আমরা তো স্ট্যাটিক্স এর অঙ্ক করতেছি, অতএব আমাদের ইকুইলিব্রিয়ামে থাকবে। জি স্যার। মানে আমাদের টার্মের ক্ষেত্রে সেম হবে দুইটা ভ্যালু, কিন্তু ডিরেকশন উল্টা হবে, একটা ডানে হইলে একটা বামে হবে। আচ্ছা গেল। আর অল সারফেসেস আর স্মুথ দ্বারা কি বুঝাইছে বলে মনে হয় তোমাদের? কোনো ফ্রিকশন নাই। কোনো ফ্রিকশন নাই। তাহলে আমরা আপাতত যে চ্যাপ্টারটা করতেছি সেটাতে যদি কোয়েশ্চেনে লেখা থাকে কোনো স্মুথ সারফেস, কোনো ফ্রিকশন নাই, বা নেগলেক্ট দ্য ফ্রিকশন, এই টাইপের যদি লেখা থাকে তাহলে আমরা ফ্রিকশন বাদ দিয়ে করতেছি। কিন্তু আমাদের টপিকসে কিন্তু ফ্রিকশন নামক একটা চ্যাপ্টার আছে পুরা, সেটাতে পুরা সব জিনিসেই আমরা ফ্রিকশন সহ ধরবো। রিয়েল লাইফে কিন্তু সবগুলোতেই কম কম হইলেও কিছু না কিছু হইলেও ফ্রিকশন থাকে। দুইটা অবজেক্টের মধ্যে যখন কলিশন হয় বা টাচ হয় তখন দেখবা কিছুটা ফ্রিকশন অবশ্যই কাজ করবে। সেটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করে, এবং সারফেসটা কিরকম তার উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু স্মুথ সারফেস বলে দিচ্ছে, এখানে ইনডাইরেক্ট বলে দিচ্ছে কোনো ফ্রিকশন থাকবে না, ঠিক আছে? এখন আসো হচ্ছে যেখানে যেখানে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করি। এই জয়েন্ট এই 2000 পাউন্ড 20,000 পাউন্ড বি পয়েন্টে কাজ করার কারণে
এ পয়েন্টে কোন দিকে যাইতে চাইবে? বাম দিকে। বাম দিকে যাইতে চাইবে। বাম দিকে যাইতে পারবে কি পারবে না বলো দেখি তোমরা। টাই রডের জন্য পারবে না। টাই রডের জন্য না, এখানে কিন্তু সাপোর্ট দিয়ে দিছে একটা অবজেক্টের সাথে, এই জায়গায় আটকানো আছে দেখো এই নিচে, এটা কিন্তু ফিক্সড করে দিছে, ঠিক আছে? এবং এই অবজেক্টের সাথে দেখো পিন দিয়ে আটকাই দিছে এখানে। এটা কিন্তু শুধু টাই রডের সাথেই না, এখানে যে অবজেক্টটা আছে অতিরিক্ত, এটা কি বলে এটা সেকেন্ড চ্যাপ্টারে দেখবো। এটাকে আমরা আসলে বলে হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট। সেই সাপোর্ট পজিশনে আমরা একটু পরে যাচ্ছি। সোজা কথা এখানে একটা অবজেক্টের সাথে ফিক্সড করে আটকানো বা তোমাকে গ্রাউন্ডের সাথে আটকানো, নিয়ার দ্য গ্রাউন্ড বলছে না, গ্রাউন্ডের সাথে এ পয়েন্টে আটকানো। তাহলে এ পয়েন্ট কিন্তু বামে যাইতে পারতেছে না, বামে যাইতে চাচ্ছে কিন্তু যাইতে পারতেছে না। এর মিনিংটা কি? এ পয়েন্টে তাকে ধাক্কা দিয়ে আটকায় রাখছে না, বা একটা ফোর্স দিয়ে আটকায় রাখছে না? জি স্যার। তাহলে কি এ পয়েন্টে কি ফোর্স কাজ করতেছে, যেটা আমরা চোখে দেখতেছি না? কিন্তু এ না স্যার। পয়েন্টে অবশ্যই ফোর্স কাজ করতেছে, কারণ এ পয়েন্টে বামে যাইতে চাচ্ছিল, বামে যাইতে দিচ্ছে না, তাকে আটকায় ধরে রাখছে। আর একটা জিনিস আসছি, সি পয়েন্ট দেখো, সি পয়েন্ট কোন দিকে যাইতে চাইবে? ডানে। ডানে। স্যার একই রকম ভাবে ডানে। ডানে যাইতে চাইবে। তো কি জন্য যাইতে পারবে না বলে মনে হয় তোমার? স্যার পিন সাপোর্টে আছে। এটা কিন্তু পিন সাপোর্টে নাই, আই এটা কিন্তু ও ডানে বামে মুভ করতে পারে। নিচে যাইতে পারবে না, ঠিক আছে, নিচে ল্যান্ড আছে, কিন্তু এটা ডানে বামে মুভ করতে পারবে। দেখো ডানে আর বামে আটকানো যাবে না হিসেবে স্মুথ লিখে দিছে। তাহলে এই সি পয়েন্টে ডানে যাইতে পারতেছে না কেন বলো দেখি, এখন বলো। এসি আর জন্য এ আর সি তো স্যার এইটা একটা টাই কানেকশন রডের যাচ্ছে জন্য না। যাইতে পারতেছে না। টাই রডের জন্য। এই সি পয়েন্টটা কিন্তু টাই রডের জন্য যাইতে পারতেছে না। এটা ভালো মতো বুঝো কিনা দেখো। এখানে সি পয়েন্টটা টাই রডের জন্য ডানে যাইতে পারতেছে না, কারণ সি পয়েন্ট ডানে যাইতে গেলে এ পয়েন্টও ডানে যাইতে হবে, কারণ দুইটাই তো এসি মেম্বার দিয়ে আটকানো। সি পয়েন্টকে যদি তুমি ডানে সরাইতে যাও, এ পয়েন্টও ডানে সরাইতে যাবে হবে। এ পয়েন্ট ডানে সরতে পারবে না বলে সি পয়েন্টও ডানে সরতে পারবে। এতদূর কি ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আচ্ছা গেল। তাহলে আরেকটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যেসব জায়গায় পিন থাকবে সেই সব জায়গায় ইন্টারনালি ফোর্স কাজ করতেছে, কম অথবা বেশি। তাহলে এ পয়েন্টেও পিন আছে, সি পয়েন্টেও পিন আছে, বি পয়েন্টেও পিন আছে। তাহলে এ বি সি তিনটাতেই আসলে ফোর্স কাজ করতেছে, ডিরেক্টলি বা ইনডিরেক্ট। সহজ কথাই বললে তোমরা এটা মনে রাখলেই সবচেয়ে ভালো হয়। তাহলে এ পয়েন্টে যেহেতু পিন আছে, বি পয়েন্টেও পিন আছে, সি পয়েন্টেও পিন আছে, তাহলে এ বি সি তিনটা পয়েন্টেই আসলে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ফোর্স কাজ করতেছে। যেমন বি পয়েন্টে ডিরেক্টলি ফোর্সটা দেওয়া আছে 20,000, কিন্তু ইনডিরেক্টলিও ফোর্স কাজ করতেছে ভিতরে, যেটা আমরা চোখে দেখতেছি না এখনো। আমরা আস্তে আস্তে আরো ডিটেইলস দেখতে পারবো। এ পয়েন্টেও ফোর্স কাজ করতেছে, সি পয়েন্টেও ফোর্স কাজ করতেছে। তাহলে আমি যদি এ বি টিম্বারের কথা চিন্তা করি, তাহলে কোন কোন জায়গায় ফোর্স কাজ করতেছে? অনলি যদি এ বি টিম্বারের কথা চিন্তা করি, কোন কোন জায়গায় এ ফোর্স কাজ পয়েন্টে আর করতেছে? বি পয়েন্টে স্যার। এ বি পয়েন্টে আর বি পয়েন্টে। পয়েন্টে। তাহলে কি এটা টু ফোর্স মেম্বার হবে নাকি হবে না? জি স্যার হবে, কারণ স্যার এ বির নেট আমরা ওয়েট নেগলেক্ট করছি। ওয়েটটা নেগলেক্ট করছে। তারপরে বিসি মেম্বারের জন্য তো বি আর সি পয়েন্টে। বি আর সি পয়েন্টে, তাহলে কি টু ফোর্স মেম্বার হবে নাকি হবে না? হবে স্যার। হবে। এখন আমাকে বলো এসি টাই রডটা, টাই রডের জন্য কি হবে? টাই রডের সেলফ ওয়েটটা কি টেনশন নেগলেক্ট কাজ করতে করবে বলছে? স্যার। টাই না রডের স্যার। সেলফ ওয়েটটা কি নেগলেক্ট করতে বলছে? নো স্যার, এটা বলা নেই। কিন্তু তোমরা দেখো এবি এর ছবিটা এক ধরনের, বিসি এর ছবি এক ধরনের, এসি এর ছবিটা অন্য ধরনের। এসি এর ছবিটা কি ধরনের? স্যার রড। মানে ছবিগত পার্থক্য কি, ডায়াগ্রামগত পার্থক্য? চিকন। চিকন স্যার। চিকন। চিকন মানে আমরা মানে নেগলেক্ট করতে ফিগারগত পারবো। ভাবে বলেই দিছে তোমাকে ওইটাকে নেগলেক্ট করার জন্য। একটা ফিগারগত ভাবে বলে দেয়া, আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ ভাবে বলে দেয়া। এবি এবং বিসি এরটা কিন্তু ডেসক্রিপটিভ ভাবে বলে দিছে, কিন্তু এসি এরটা ডেসক্রিপটিভ ভাবে বলে নাই, ডায়াগ্রামিক্যালি বলে দিছে, মানে ডায়াগ্রামের দ্বারা বোঝাই দিছে।
বুঝতে পারছো? এটা মনে রাখবা, অনেক সময় ডায়াগ্রাম দিয়েও কিন্তু সেলফ ওয়েটটা নেগলেক্ট করতে বলা হয়। তাহলে দেখি এসি মেম্বারও এসিটা ওয়েটলেস এবং এ পয়েন্টে এবং সি পয়েন্টে ফোর্স কাজ করতেছে, তাইলে এসি টাই রডটাও কোন ধরনের মেম্বার হবে? 2 ফোর্স। 2 ফোর্স মেম্বার হবে। জি স্যার। তাহলে যদি 2 ফোর্স মেম্বার হয়, অলওয়েজ মনে রাখবা, যদি 2 ফোর্স মেম্বার হয় তাইলে অবশ্যই ওই 2 ফোর্স মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে তোমরা যে ফোর্স গুলো পাবা সেগুলো লেন্থ বরাবর কাজ করবে। তাহলে 2 ফোর্স মেম্বার হইলে 2 ফোর্স মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামে ফোর্স কিভাবে কাজ করবে? লেন্থ বরাবর। লেন্থ বরাবর লেন্থ স্যার। বরাবর। লেন্থ বরাবর কাজ করলে সেই ফোর্স গুলোকে আমরা কি ফোর্স বলি? টেনশন আর কম্প্রেশন। টেনশন অর Tension. কম্প্রেশন। কম্প্রেশন। টেনশন অর কম্প্রেশন। এখন টেনশন কাজ করবে নাকি কম্প্রেশন কাজ করবে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি আমাদের ডিরেকশন আসে অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট তাহলে টেনশন হবে, আর যদি টুয়ার্ডস দ্য অবজেক্ট আসে তাহলে কি হবে? কম্প্রেশন। কম্প্রেশন হবে। এতদূর ক্লিয়ার কিনা দেখো। এই অঙ্কটা বোঝার জন্য এতদূর বুঝলেই কিন্তু মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একটা হচ্ছে 2 ফোর্স মেম্বার, 2 ফোর্স মেম্বার হইলে কোন ধরনের ফোর্স কাজ করে, মূল জিনিস হচ্ছে এটা। ক্লিয়ার এতদূর? জি স্যার। এখন দেখো এই অঙ্কটা কিন্তু আরেকটু টাফ করা যায় তোমাদের। এই অ্যাঙ্গেলটা দেয়া থাকলো না, এই অ্যাঙ্গেলটা দেয়া নাও থাকতে পারে পরীক্ষায়, তাহলে তোমরা এই অ্যাঙ্গেলটা বের করবা কিভাবে? স্যার লেন্থ দেওয়া আছে 3টা। লেন্থ দেওয়া আছে চতুর্দিকে সবগুলা। তিনটার লেন্থেই দেয়া আছে, তাহলে অ্যাঙ্গেলগুলো ইজিলি বের করে নিতে পারো। ঠিক আছে, অ্যাঙ্গেল ইজিলি বের করে নিতে পারো। কিন্তু স্যার যদি দেখো ফ্রিকশন দেওয়া হয়তো তাহলে স্যার কঠিন হয়ে যেত। কোনটা? স্যার ফ্রিকশন এড করা হলে তাহলে কঠিন হয়ে যেত। ফ্রিকশন অ্যাড করলে তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আসবে, আরো অনেক জিনিস আসতো, সেগুলো যখন ফ্রিকশন করব তখন আমরা দেখব। ফ্রিকশন জিনিসটা আপাতত পুরা বাদ দিয়েই চিন্তা করো। ফ্রিকশন হইলে এই অঙ্কটা, ফ্রিকশন থাকলে তো যেকোনো জিনিস কঠিনই হবে, কারণ কনসিডারেশন তুমি বাড়াচ্ছ। তাহলে দেখো এটা যে 90 ডিগ্রি দিছে, ইনডাইরেক্টলি এটা সমকোণী ত্রিভুজ না? এখানে বলে দিছে না 90 ডিগ্রি থাকা মানেই তো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার হয় না? জি স্যার। তাহলে 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? 15 স্কয়ার। 15 স্কয়ার হওয়া উচিত। মিলে কিনা দেখো, একটু দেখে নাও। দেখে নিছো? জি স্যার 15 আসছে। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি এটা 90 ডিগ্রি দিয়ে নাও থাকতে পারে, অথবা এটা 90 ডিগ্রি দিয়ে এই 15টা না দেয়াও থাকতে পারে। মানে যে কোনো একটা ভ্যালু দিয়ে অন্যটা নাও দিতে পারে। এখানে কিন্তু মানে একটা ডাটা কম দিলেও কিন্তু অঙ্কটা সলভ করা সম্ভব। আচ্ছা, আমরা তাহলে মেইন অঙ্কে যাই। তারপরে হচ্ছে 2 ফোর্স মেম্বার গেল। ওকে, গেল। এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে ফোর্স কাজ করছে কোন পয়েন্টে? গিভেন ফোর্সটা আসলে তো এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট তিনটাতেই কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ফোর্স কাজ করতেছে, ইন্টারনালি বা এক্সটার্নালি। কিন্তু ফোর্সটা গিভেন আছে কোন পয়েন্টে? বি পয়েন্টে। একটা ফোর্স গিভেন আছে বি পয়েন্টে, তাহলে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। অলওয়েজ মনে রাখবা ফোকাস পয়েন্ট হচ্ছে কোন পয়েন্ট? বি পয়েন্ট। পয়েন্ট আমাদের এই অঙ্কের জন্য। এরপরে আসো, যেহেতু এখানে সবগুলো মেম্বারই 2 ফোর্স মেম্বার, মানে এবি মেম্বার, বিসি মেম্বার এবং এসি মেম্বার সবগুলোই যেহেতু 2 ফোর্স মেম্বার, অলওয়েজ মনে রাখবা 2 ফোর্স মেম্বারের কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়? জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়। 2 ফোর্স মেম্বারে কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়? জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়। 2 ফোর্স মেম্বারে অলওয়েজ মনে রাখবা 2 ফোর্স মেম্বারটা যে জায়গায় কানেক্টেড সেই জায়গার জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়। তাহলে এই ধরনের জয়েন্ট কয়টা আছে আমাদের? 2 ফোর্স মেম্বার দুইটা কানেক্ট হইছে, 3টা। পয়েন্টগুলোর নাম কি? এ বি সি। তাহলে Yes, sir. আমাকে এ বি সি পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তবে ফার্স্টে কোনটা রাখতে হবে?
আমাদের ফোকাস পয়েন্ট কোনটা বলছিলাম? স্যার বি। এখানে ফোর্সটা কাজ করতেছে, গিভেন ফোর্সটা বি পয়েন্টে কাজ করতেছে, অতএব বি কেই ফার্স্টে টার্গেট করতে হবে। তাহলে বি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে। তাহলে বি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে কিভাবে আঁকবা বলো দেখি? আমি একটু আঁকার ট্রাই করি এখানে, তোমরা একটু বোঝার ট্রাই করো। যেমন ধরো এটা হচ্ছে একটা বি পয়েন্ট, সরি একটু বাঁকা হচ্ছে। এটা ধরো বি পয়েন্ট, আমি একটু বড় করেই আঁকলাম আর কি। এটা বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে? আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের ডেফিনেশন ছিল যেটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি সেটা আঁকতে হবে। বি পয়েন্টটা আঁকলাম, তারপরে সেটার উপর যতগুলো ফোর্স যেভাবে কাজ করতেছিল, যে অ্যাঙ্গেলে কাজ করতেছিল সেভাবে বসাইতে হবে। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ওই বি পয়েন্টে যতগুলো ফোর্স যেভাবে কাজ করতেছিল, তাহলে দেখি আমরা 20,000টা কিভাবে কাজ করছে? বি এর নিচে নাকি বি এর উপরে? মানে এভাবে কাজ বি করছে। এর নিচে। নিচে মানেই কিন্তু দুইটা হইতে পারে, একটা হচ্ছে বি এর পজিশনটা এখানে কিন্তু নিচেই, কিন্তু কাজ করছে কোথায়? আউটওয়ার্ড। মানে বি এর নিচে কিন্তু আউটওয়ার্ড। আচ্ছা, ওইটাই মানে সোজা কথা, এটা কিন্তু বি এর নিচে দিতে হবে আমাদের। নিচে মানে এইভাবে নিচে, মানে এটা কিন্তু এই বি পয়েন্টের নিচে আছে ফোর্সটা। আর আমাকে বলো এবি মেম্বারটা বি এর নিচে নাকি উপরে? স্যার উপরে। বি এর উপরে কোনো মেম্বার আছে? না, নিচে। নিচে। নিচেই। কিন্তু সেটা কিভাবে আছে? একটু ইনক্লাইন করে আছে না? জি স্যার। তাহলে এবি মেম্বারটা কোন ধরনের মেম্বার ছিল? টু ফোর্স। টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার ফোর্স কিভাবে কাজ করবে বলছিলাম? লেন্থ বরাবর। লেন্থ বরাবর। তাহলে লেন্থটা কিভাবে ছিল? এইভাবে একটু, সরি, এইভাবে একটু অ্যাঙ্গেল করেছিল না? জি। জি স্যার। ইনক্লাইন করেছিল। তাহলে এটার নাম দিলাম আমি এফ এবি, মানে এবি তে যে ফোর্সটা কাজ করবে সেটা। সেটা হয়তো বা টেনশন হবে, নতুবা কি হবে? এফ এবিটা হয়তো বা টেনশন হবে অথবা কম্প্রেশন হবে। কম্প্রেশন। আচ্ছা, একইভাবে বিসিটাও হবে না? এইভাবে এদিকে, জি স্যার। এবং এটার নাম দিলাম এফবিসি। তাহলে তুমি আমাকে বলো দেখি এবি বা বিসি এর যে ফিগারটা আমি এখানে আঁকছি সেগুলো কি টেনশন এজিউম করে আঁকছি নাকি কম্প্রেশন এজিউম করে আঁকছি? স্যার আমি এখানে টেনশন। টেনশন এজিউম করে আঁকছি এবি এবং বিসি। কি বললো টেনশন এজিউম করে রাখছি? কম্প্রেশন। কম্প্রেশন। সরি। আচ্ছা, কম্প্রেশনটা কিভাবে বুঝতে পারছো কিনা বলো দেখি? এ বি আর বিসি স্যার আমাদের হলো বি পয়েন্ট থেকে স্যার এ পয়েন্টের দিকে স্যার মানে প্রেসার যাচ্ছে স্যার, এই জন্য। সোজা কথা, তুমি চিন্তা করবে যেটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো সেটাতে বি থেকে বাইরের দিকে নাকি বি এর দিকে? মানে এটা স্যার বি থেকে এ পয়েন্ট থেকে ভিতরের দিকে এ পয়েন্টের কথা চিন্তাই করবে না, তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো কার? স্যার, শুধু বি পয়েন্টের। বি পয়েন্টের। তাহলে বি পয়েন্ট থেকে বাইরের দিকে আঁকছো নাকি বি পয়েন্টের দিকে আঁকছো? স্যার বাইরের দিকে। বাইরের দিকে মানে কি টেনশন নাকি কম্প্রেশন? স্যার টেনশন। তাহলে টেনশন নেই, তোমরা আবার কনফিউজড হয়ে চেঞ্জ করে ফেললা কেন? কিন্তু টেনশন নেই, তোমরা কিন্তু ঠিকই বলছিলে প্রথমে। জি স্যার। তাহলে স্যার যে এটা টেনশন হবে না স্যার? স্যার আপনার ভয়েস আছে একটু কনফিউজ হয়ে গেছে। স্যার টেনশনই তো হবে, কারণ এখান থেকে তো বের হচ্ছে বি থেকে ফ্রি বডি ডায়াগ্রাম অবশ্যই আছে। টেনশনই হবে। আমি কিন্তু এই ধরনের করে তোমাদেরকে হয়তো কনফিউজ করার ট্রাই করব। তোমরা যেটা জানো সেটা জানোই, সেটাতেই জি থাকবা। স্যার। শিওর থাকলে ওইটাতেই থাকবা। আচ্ছা। তাহলে আমি বলতে চাচ্ছি, তাহলে এবি মেম্বার যেহেতু, এবি মেম্বারের ফোর্স যেহেতু বি পয়েন্ট থেকে বাইরের দিকে যাচ্ছে তাহলে টেনশন, বিসি মেম্বারের তো টেনশন। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি টেনশন ধরলেন কেন? টুয়ার্ডস দ্য বি পয়েন্টও তো আমি ফোর্সটা দিতে পারতাম, এবং তোমরা অঙ্কটা করলে দেখবা অ্যাকুরেট আনসার কিন্তু টুয়ার্ডস দ্য অবজেক্টই হবে এবি এবং বিসি তে। তাহলে আমি টেনশন দিয়ে আঁকলাম কেন? আমি অঙ্ক করার সময় জেনারেলি করি কি সেটা বলি, তোমরা তোমাদেরটা ফলো করতে পারো।
আমি অলওয়েজই অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট দিয়ে অঙ্ক করি। করার পরে যদি আমার সাইনটা মাইনাস আসে, ধরো এফ এ বি এর ভ্যালু আসলো -20,000, তার মানে কি আমি যে ডিরেকশনটা এজিউম করছি তার উল্টা দিকে হবে ডিরেকশনটা। অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট এজিউম করছি, এটা আসলে টুয়ার্ডস দ্য অবজেক্ট হবে। বুঝতে পারছো জিনিসটা? স্যার জি স্যার। আরেকবার। আমি আরেকটু তোমাদের কনসেপচুয়ালি বলি, বি পয়েন্ট কোন দিকে যাইতে চাইবে এই 20,000 পাউন্ডের জন্য? অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট স্যার। বি পয়েন্টটা কোন দিকে যাইতে চাইবে এই বি পয়েন্টটা 20,000 পাউন্ডের জন্য? উপরে নাকি নিচের নিচে দিকে। নাকি ডানে নাকি বামে? নিচের দিকে। নিচের দিকে। ধরে নিলাম যে আমি একটু বেশি ডিফ্লেকশন হয়েছে, চিন্তা করি বি পয়েন্টটা ধরো এখানে আসলো। পয়েন্টটা কোন জায়গায় যাইতে চাইবে কিন্তু যাইতে তো পারবে না, এটা তো আটকানো। তাহলে পয়েন্ট এই জায়গায় থাকবে। তাহলে আমাকে বলো বি মেম্বারটা তখন এই জায়গায় চলে আসবে না? কারণ এই নতুন পয়েন্টটা তো, এটা তো নতুন পজিশন অফ বি। তাহলে আমাকে বলো এবি এর লেন্থ কি কমবে নাকি বাড়বে? স্যার আমরা তো বি Length কতটুকু থাকবে, স্যার। নামবে সেটা তো অ্যাজিউম করতে পারবো না, কতটুকু নামবে স্যার। কিছুটা সেটা হইলেও তো তো আমরা, নামবে, কিছুটা হইলেও তো হ্যাঁ নামবে, কিন্তু সেটা স্যার, ধরে এত নিব ফোর্স কিছু হলেও নামবে। কিছু হইলেও নামবে। এখন যদি ঠিক আছে নেমে স্যার। থাকে তাহলে কি লেন্থটা কমবে নাকি বাড়বে সেটাই বলতে। কমবে। এবি এর লেন্থ তো স্যার সেম থাকবে না? কি মনে হয় তোমার বি পয়েন্টটা যদি নিচে নামে সামান্য হইলেও? স্যার এবি লেন্থ তো সেম থাকবে স্যার, 9 ফিটই থাকবে। শিওর তোমরা? জি স্যার, এটা তো এটাই হবে, লেন্থের তো কোনো স্যার চেঞ্জ হবে না। তাহলে স্যার লেন্থ সেম থাকবে। বি পয়েন্ট নিচে নামবে কেমনে তাইলে লেন্থ যদি সেম থাকে? কোনো একটা তো স্যার লেন্থ বাড়বে বা কমবে। সামান্য হইলেও বাড়বে বা কমবে? তাহলে স্যার ডান সাইডেরটা বাড়বে। দুইটাই কমবে বাড়বে। মানে কমবে বাড়বে মানে কমার ট্রাই করবে বা বাড়ার ট্রাই করবে, সেটা হচ্ছে আমরা যদি রিজিড বডি চিন্তা করি তাহলে কমবে না বা বাড়বে না, কিন্তু কমার ট্রাই করবে বা বাড়ার ট্রাই করবে। কিন্তু যদি ডিফর্মেবল বডি ধরি, ডিফর্মেবল বডি নিয়ে আমরা 2-1 এর মেকানিক্স অফ সলিডে আলোচনা করব। তুমি আপাতত বলো এখানে কি কমার ট্রাই করবে নাকি বাড়ার ট্রাই করবে? স্যার, কমার ট্রাই করবে। কোন অবজেক্টের লেন্থ কমে কখন বা কমার ট্রাই করে কখন? সেটা কি কম্প্রেশন দিলে কমার ট্রাই করে নাকি টেনশন? কম্প্রেশন দিয়ে। তাহলে এবি মেম্বারে কি কাজ করবে বলে মনে হয় তোমার? স্যার কম্প্রেশন। কম্প্রেশন কাজ করবে। আমি এজিউম করছি কি টেনশন। তাহলে এটা অবশ্যই মাইনাস আসবে, আমি আগে থেকেই জানি এটার আনসার যে মাইনাস আসবে আমার। কিন্তু তুমি যদি কম্প্রেশন এজিউম করতে তাহলে কিন্তু প্লাস আসতো। আমি জেনারেলি মানে তোমাদের এগুলো চিন্তা করার জন্য তো ফার্স্টে অনেকক্ষণ টাইম দিয়ে চিন্তা করতে হবে, অতএব এত টাইম না দিয়ে তুমি টেনশন ধরেই অঙ্কটা করে যাও, লাস্টে মাইনাস আসলে তো তুমি বুঝেই যাবে এটা যে কম্প্রেশন কাজ করতেছে। বুঝা নাই? মানে স্যার অ্যান্সার স্যার প্লাস মাইনাস আসলে এটা স্যার সমস্যা নেই, যেটাই ধরেই না করি না ম্যাথ। কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটা কনসেপ্টটা আগাও, লাস্টে গিয়ে বলে দিবা খালি যেহেতু এটা মাইনাস আসছে, এটা আমরা টেনশন এজিউম করছিলাম, এটাতে টেনশন হবে না, এটা কম্প্রেশন হবে, অথবা ব্র্যাকেটে লিখে দিলে কম্প্রেশন। ঠিক আছে? জি স্যার। এখন দেখো এই বি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামটা আমি এখানে কম্প্রেশন এজিউম করে রাখছি, তোমরা চাইলে টেনশন এজিউম করে রাখতে পারো। তখন তোমরা খালি মাইনাস পাবা, আর কোনো কিছু চেঞ্জ হবে না, খালি মাইনাস পাবা। যেমন তোমরা যদি এইটা ধরে করো তাহলে খালি মাইনাস পাবা ওই দুইটা ভ্যালুতে, ভ্যালুটা সেম থাকবে। যেমন এফ এর ভ্যালু আসছে আমার এইটা, বিসি এর ভ্যালু আসছে এইটা, এই দুইটা সেমই থাকবে, খালি তোমরা আগে খালি মাইনাস পাবা, মাইনাস 1599.98 মাইনাস 12,000.03 এইভাবে পাবা। তা আপাতত দেখো এই ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝছো কিনা, কম্প্রেশন এজিউম করা রাখা এফ এ বি এবং বিসি। কিন্তু তোমাদের এখানে একটা জিনিস এখনো আমি ক্লিয়ার করি নাই, এই অ্যাঙ্গেলটা কোত্থেকে পাইছে এবং এই অ্যাঙ্গেলটা কোত্থেকে পাইছে। অ্যাঙ্গেল গুলো বের করার জন্য তোমাকে এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করতে হবে। বুঝতে পারছো? এটা 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হইলে এই অ্যাঙ্গেলটা বের করো দেখি।
তিনটা বাহুর দৈর্ঘ্য থেকেও বের করতে পারো, অথবা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ইউজ করেও করতে পারো, কারণ সমকোণী ত্রিভুজে এই তিনটা জিনিস সরাসরি ইউজ করা যায়। যেমন এখানে কোনটা করছে, কস থিটা ইজ ইকুয়াল টু করছে, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ না, এখানে ভূমি কোনটা অতিভুজ কোনটা? ভূমি হচ্ছে এবি, ত্রিভুজ হচ্ছে এসি। ভূমি হচ্ছে এবি কোন অ্যাঙ্গেলের জন্য, এখানে কিন্তু থিটা বের করছে, এটার জন্য বের করছে আর কি। স্যার স্যার বিসি, ওই বি বিসি হবে। বিসি হবে ভূমি। তাহলে বিসি হচ্ছে 12 আর অতিভুজ 15। স্যার এসি, এসি হচ্ছে AC অতিভুজ। অতিভুজ, তাহলে 15। এখান থেকে থিটার ভ্যালুটা বের করছে, তাহলে এইটা হচ্ছে কত, থিটার ভ্যালুটা 36.87। তাহলে একটা ত্রিভুজের জন্য এটা 90 ডিগ্রি, এটা 36.87 ডিগ্রি, তাহলে বাকিটা কি হবে? 180 থেকে বাদ দিলেই হয় না সবগুলো? ত্রিভুজের তিন কোণের সেটা বের হয়ে যাবে। সেটা থেকে ইজিলি বের করে নিতে পারো, অথবা তোমরা এটাকে আলফা ধরে কস আলফা দিয়েও বের করতে পারো। কস আলফা ইজ ইকুয়াল টু কত হবে তখন? স্যার কত হবে? এবি বাই এসি মানে কত বাই কত, ভ্যালুটা কত? স্যার 9 বাই 9/15 হবে, 9/15 হবে, সেটা থেকেই আলফার ভ্যালুটাও বের করে নিতে পারো। একই কথা, মানে যে কোনো ভাবে করতে পারো তোমরা, এটা তোমাদের ইচ্ছা। গেল। এখন আমাকে বলো এই বিসিটা কাজ করছে বিসি মেম্বার বরাবর না? এফবিসিটা বিসি মেম্বার বরাবর কাজ করছে না? বিসি মেম্বারের লেন্থ বরাবর কাজ করছে না? জি স্যার। তাহলে বিসি মেম্বার যে অ্যাঙ্গেলে আছে এফবিসিও সেই অ্যাঙ্গেলেই থাকবে না? বিসি মেম্বারটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? বিসি মেম্বারটা, এই বিসি মেম্বারটা স্যার 36.87 ডিগ্রি। 36.87 ডিগ্রি এই বের করলাম, তাহলে জি। এফবিসিটাও হরাইজন্টালের সাথে সেম অ্যাঙ্গেলেই থাকবে। বুঝতে পারছো? একইভাবে এফ স্যার এবিটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? এবি বাহুটা বা এবি মেম্বারটা, স্যার 53.13 ডিগ্রি। তাহলে এফ এবিটাও হরাইজন্টালের সাথে সেম অ্যাঙ্গেলে থাকবে। জি স্যার। এখন আমাকে বলো এই ফ্রি বডি ডায়াগ্রামে আননোন কয়টা? স্যার দুইটা। হ্যাঁ স্যার। তাহলে এটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে এই দুইটা আননোন বের করতে পারবো না? সামেশন fx0 সামেশন fy0। স্যার পারবো স্যার। এটা তোমরা টেবিল আকারেও করতে পারো, অথবা এখানে কিন্তু সরাসরি করা হয়েছে, মানে x অ্যাক্সিস বরাবরের কম্পোনেন্ট এইটা নিলে নেগেটিভ আসবে, এটা নিলে পজিটিভ আসবে, আর y অ্যাক্সিস বরাবরের কম্পোনেন্টে এই দুইটাই পজিটিভ আর এটা নেগেটিভ। ঠিক আছে, এটাই করা হয়েছে সরাসরি। তারপরে সেই দুইটা ক্যালকুলেটরে সলভ করে এই ভ্যালুগুলো বের করা হয়েছে, আর কোনো কিছু না, সিম্পল অ্যাজ দ্যাট, আগের মতোই পুরোটা। এখন আমাকে বলো দেখি, আমাকে বের করতে বলছিল কি? আমার কোশ্চেনের রিকোয়ারমেন্ট কি ছিল? হ্যালো, কোশ্চেনের রিকোয়ারমেন্ট কি ছিল মনে আছে? রডের টেনশন বের করা। রডের টেনশন বের করা। তাহলে এই দেখি, তাহলে টাই রড কানেক্টেড হয়েছে কোন কোন মেম্বারে, কোন কোন পয়েন্টে বলো, সরি, এ আর সি। এসি এতে এবং সিতে। তাহলে আমরা চাইলে এ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি, সি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি, কিন্তু আমাদের জন্য ইজি হবে সি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। কেন বলতে পারবা? সিটা স্যার স্মুথ, সেজন্য। সিটা স্মুথ হওয়ার কারণে সেটা ডানে বামে ইজিলি মুভ করতে পারে মতো আছে, যদিও এসি টাইরয়েডের কারণে যাইতে পারতেছে না। ঠিক আছে, কিন্তু জি এ পয়েন্টটা আটকানো আছে, আবার টাইরয়েডও আছে, তাহলে এ পয়েন্টটা কিন্তু অনেক কমপ্লেক্স, আর সি পয়েন্ট কিন্তু এত কমপ্লেক্স না। তাহলে সি পয়েন্ট দিয়েই আমরা আঁকছি এখানে, দেখো, সেজন্য সি পয়েন্টটা আঁকলাম। এবং দেখো এখানে কিন্তু এটা কিসের উপর, ল্যান্ডের উপর আছে না সি পয়েন্টটা? একটা সারফেসের উপর আছে না? সারফেসের উপরে থাকলে আমি বলছিলাম আগেও, যেখানে যেখানে টাচে থাকবে সেখান থেকে একটা একটা রিঅ্যাকশন আসবে, এবং দেখো এখানে এই আরসি রিঅ্যাকশনটা আসছে, এবং সেই রিঅ্যাকশনটা প্লেনের সাথে কিরকম
এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, এবং সেই রিঅ্যাকশন গুলো অলওয়েজই হবে টুয়ার্ডস দ্য অবজেক্ট। এগুলো কিন্তু কম্প্রেশন বা টেনশন না, এটা কিন্তু টুয়ার্ডস দ্য অবজেক্ট হচ্ছে নরমাল রিঅ্যাকশন। কোনটা নরমাল রিঅ্যাকশন থেকে আসছে, কোনটা টেনশন কম্প্রেশন থেকে আসছে, সেগুলো কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। অলওয়েজ এই নরমাল রিঅ্যাকশন কিন্তু টুয়ার্ডস দ্য অবজেক্টেই ছিল। আমরা দেখে আসি। যেমন দেখো, এই আর বিটাও নরমাল রিঅ্যাকশন ছিল, আর এটাও নরমাল রিঅ্যাকশন ছিল, এখানে টাচ করে আছে বলে সবগুলোই কিন্তু টুয়ার্ডস দ্য অবজেক্ট ছিল রিঅ্যাকশন গুলো। আর এগুলো এই এফ বি সি, এখানে দেখি আমরা সি পয়েন্টে কি কি কানেক্টেড। একটা হচ্ছে একটা রিঅ্যাকশন এখান থেকে পাইলাম, আর সি পয়েন্টে মেম্বার কি কি কানেক্টেড বলো দেখি। এসি মেম্বার কানেক্টেড আর বিসি মেম্বার কানেক্টেড। তাহলে এসি মেম্বারটা তুমি চাইলে এফ এসইও এজিউম করতে পারো। আমি এফ এসি এজিউম না করে কি এজিউম করছি, এটা টেনশন। টি দিয়ে এজিউম করছি, টি দিয়ে এজিউম করছি। তোমরা যে কোনো একটা অ্যালফাবেট ইউজ করতে পারো, কিন্তু আমি সি পয়েন্ট থেকে এটা বাইরের দিকে দিলাম কেন বলো দেখি। টেনশন এজিউম করছে। টেনশন এজিউম করছি, আসলে এজিউম না, আমাকে কোশ্চেনে বলে দিছে টেনশন বের করার জন্য, সেজন্যই আমি টেনশন ধরছি। এসি মেম্বারের টেনশনটা বের করতে বলছে, কম্প্রেশন কিন্তু বলে নাই, না, সেজন্যই আমি টেনশন এজিউম করছি। আর বলো বিসি মেম্বারে কি এজিউম করছে? স্যার কম্প্রেশন। এবং বিসি মেম্বারটা ছিল সি পয়েন্টের উপরে, সি পয়েন্টের উপরে এবং বামে, এই উপরে এবং বামেই লাইনটা আছে, কিন্তু টিক চিহ্নটা সি অবজেক্টের দিকে। তাহলে আমি কম্প্রেশন এজিউম করলাম কেন বলতে পারবা এটা? আমি তো চাইলে টেনশনও এজিউম করতে পারবো কি পারবো না বলো দেখি। এফবিসিটা এই ফিগারে টেনশন স্যার এজিউম করা যাবে না, কারণ স্যার মেইনলি কম্প্রেশন তো মানে স্যার যে কোনো পয়েন্ট থেকে মানে ওই পয়েন্টের দিকে গেলে কম্প্রেশন, আর সি এর দিকে আসতেছে না, স্যার। সাইনটা মাইনাস আসতো, সমস্যা কি? কম্প্রেশনকে এজিউম করা যাবে কিনা বা টেনশন এজিউম করা যাবে কিনা। যেমন এটাতে আমি বলছিলাম তুমি চাইলে এফ এবিটা টেনশন এফ বিসিটাও টেনশন এজিউম করতে পারো, তখন এখানে ভ্যালুটা মাইনাস আসবে, বুঝতে পারছো? কিন্তু এইখানে আমি জিজ্ঞেস করতেছি এখন এফ বিসিটা টেনশন বা কম্প্রেশন, এখানে কম্প্রেশন এজিউম করা আছে, টেনশন এজিউম করতে পারবা কি পারবা না? স্যার এখানে করা যাবে না, কারণ আমরা আগে থেকে জানি এটা কম্প্রেশন। তুমি ধরো আগে থেকে জানো না, তখন বলতেছি। আমি ইজি কথাই বলি, সোজা কথা। এই টি এর এই টিটা মানে এফ অফ এসি মেম্বারটা আগে কি ফ্রি বডি ডায়াগ্রামে আঁকছি? থাইরয়েডের ফোর্সটা এই ফ্রি বডি ডায়াগ্রামে ছিল? না স্যার, ছিল না। না স্যার। ছিল না, এটা নতুন আসছে। তাহলে আমি যে কোনোটা এজিউম করতে পারি, টেনশন বা কম্প্রেশন। যেহেতু আমাকে কোশ্চেনে টেনশন বলে দিছে, আমি টেনশন এজিউম করছি বা টেনশন ধরেই করতেছি। কিন্তু এই এফ অফ বিসিটা সি পয়েন্টে যে এফ অফ বিসি আসতেছে, সেটাকে আগে কে আসছি আমি? এফ অফ বিসি এটা জি স্যার, আগে ইয়া করা হয়েছে। আগে একে আসছে। আগে কি টেনশন ধরা হয়েছে নাকি কম্প্রেশন ধরা হয়েছে? স্যার কম্প্রেশন। তাহলে এখানেও সেটাই ধরতে হবে। তুমি আগে যদি টেনশন ধরে আসতো, তাহলে এখানেও টেনশন ধরতে হইতো। মানে সোজা কথা, তুমি আগে যেটা ক্যালকুলেট করে আসছো সেটাই রাখতে হবে। মানে বিসি এর দুইটাই জন্য সেম ধরতে হবে। সেম ধরতে হবে। কম্প্রেশন হলে কম্প্রেশন ধরতে হবে, টেনশন হলে টেনশন ধরতে হবে। বিসি এর জন্য বি প্রান্তে এবং সি প্রান্তে দুইটাই কম্প্রেশন ধরতে হবে। তুমি বি তে যদি টেনশন ধরো, তাহলে সি তেও টেনশন ধরতে হবে। তোমার প্রথম অ্যাজাম্পশনটাই ইম্পর্টেন্ট। তুমি প্রথমে তোমার অপশন আছে, তুমি টেনশনও ধরতে পারো, কম্প্রেশনও ধরতে পারো, কিন্তু পরে গিয়ে আর কোনো অপশন নেই। তুমি যেটা ধরে আসছো ওটা ধরেই করতে হবে আর কি। বুঝা নাই? তুমি টেনশন ধরে করলে তোমাকে এইখানেই টেনশন ধরে করে আসতে হবে, এফবিসিটা। তুমি যদি এখানে টেনশন দিতে চাও, তাহলে এফবিসিটা এখানেই টেনশন ধরে করে আসতে হবে। কিন্তু ধরো এফবিসিটা আগের ফ্রি বডি ডায়াগ্রামে আমার আঁকা হয় নাই, তাহলে তুমি এখানে নতুন ভাবে ধরতে পারো টেনশন বা কম্প্রেশন। যেমন টি ফোর্সটা, এই টি ফোর্সটা কিন্তু আমি আগে আঁকি নাই, মানে আগের বি পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে ছিল না। যেহেতু ছিল না, সেটা আমি টেনশনে ধরতে পারি, কম্প্রেশনে ধরতে পারি। কম্প্রেশন ধরলে কি হইতো, আমার মাইনাস আসতো রেজাল্টে, তার মানে এটা টেনশনেই কাজ করতে হবে। আর এখানে দেখো, আমাকে টি এর ভ্যালুটা বের করতে বলছে।
টি এর ভ্যালুটা বের করার জন্য আমার কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে, সামেশন অফ এফ এক্স নাকি সামেশন অফ এফ ওয়াই? স্যার এফএক্স। চিন্তা করে দেখো এফ ওয়াই ধরলে কি কি ভ্যালু গুলো আসতো, আর সি আসতো, ওয়াই এক্সিস বরাবর কাজ করছে, আর বিসি এর একটা কম্পোনেন্ট আসতো, ঠিক আছে? এই টিটা কি আসতো ওয়াই এক্সিস এর ক্যালকুলেশনে? নো স্যার, আমাকে মিস তো যেত। থিটাই বের করতে হবে, সেজন্যই এক্স এক্সিস ধরেই আমরা ইকুয়েশনটা লিখলাম। এই এফ বিসি এর কম্পোনেন্ট একটা আসবে এক্স এক্সিস বরাবর, সেটা ডান দিকে কাজ করবে মানে পজিটিভ, আর টিটা বাম দিকে কাজ করতেছে মানে নেগেটিভ। এবং এফ বিসি অ্যাঙ্গেলটা কত, কার সাথে কত? এফ বিসি এর অ্যাঙ্গেল হরাইজন্টালের সাথে কত ছিল? 36.87 ডিগ্রি। 36.87 ডিগ্রি, সেটাই এখানে লেখা হয়েছে। এবার এটা সলভ করলে টি এর ভ্যালুটা পেয়ে গেল। এটা টেনশনেই আসছে। অঙ্কটা ক্লিয়ার কিনা দেখো। এটাও তোমাদের বইয়ের এক্সাম্পলের অঙ্ক, এক্সাম্পলে করে দিয়ে আছে। তোমরা চাইলে টেনশন ধরেও এটা করে দেখতে পারো নিজেরা। স্যার এগুলোই কি স্যার কুইজে আসবে? এই টাইপেরই। স্যার কুইজ আসার পর্যন্ত স্যার আমাদের কত নম্বর ম্যাথ পর্যন্ত আগা হতে পারি? কুইজে আমি এখন বললাম তো তোমাদের, আমি যে কনসেপ্ট গুলো দিয়ে আসছি তোমাদের, সেগুলো যদি তোমরা বুঝে থাকো, এখানে কয়টা অঙ্ক আছে? টোটাল 50টা অঙ্ক আছে না? জি স্যার। 50টার মধ্যে 40টা পারবা, কিন্তু তোমরা করার ট্রাই করছো কিনা আমি জানি না। স্যার হ্যাঁ বলো। কোশ্চেনে স্যার ফোর্সটা না থাকতো, যে টাই রডে যে ফোর্সটা কাজ করছে, টেনশন না তোমার কথা শুনতেছি না, কেটে কেটে আসতেছে, তো আবার বলবা? স্যার এখানে যদি স্যার কোশ্চেনে ফোর্স টাইপটা মেনশন করা না থাকতো স্যার, যদি টেনশন বলা না থাকতো, তাহলে কি স্যার আমাদের বলে দেওয়া লাগতো এখানে ফোর্স বের করার পর ফোর্সটা টেনশন হবে না কম্প্রেশন হবে? সেটা তো তোমাকে একটা এজিউম করতেই হইতো, কারণ এসি মেম্বারটা তো টু ফোর্স মেম্বার। তো তুমি হয়তো টেনশন এজিউম করে এখানে টেনশন পাইলা, অথবা দেখো তুমি যদি এখানে কম্প্রেশন এজিউম করো, টুয়ার্ডস দ্য অবজেক্ট চিন্তা করো, তাহলে এটাকে সি দিয়ে ক্যালকুলেট করতে, তাহলে হয়ে যাইতো কি এখানে প্লাস সি হয়ে যাইতো, এটা প্লাস সি হয়ে যাইতো ফ্রি বডি ডায়াগ্রামে। তো এখানেও প্লাস সি হয়ে যাইতো। আলটিমেটলি সি এর ভ্যালু কত আসতো দেখো, সি এর ভ্যালু আসতো -96.00, এটা আসতো। তার মানে কি কম্প্রেশন কাজ করতেছে না, এখানে টেনশন কাজ করতেছে। এখান থেকেই তো বুঝে যাইতো আসলে টেনশন কাজ করতেছে, তোমাকে কোয়েশ্চেনে বলে দিক বা না দিক। তুমি যে কোনো একটা এজিউম করে তোমাকে আগাই যাইতে হবে, আগাই যাওয়ার পরে লাস্টে আনসার পেলেই তুমি বুঝতে পারবা যে সেটাতে আসলে টেনশন কাজ করতেছিল নাকি কম্প্রেশন কাজ করতেছে। টেনশন বা কম্প্রেশন কিছু একটা তো কাজ করবে, কারণ ওটা তো টু ফোর্স মেম্বার, এই দুইটা ফোর্স টাইপ ছাড়া অন্য কোনো ধরনের ফোর্স ওটাতে কাজ করতে পারবে না, যেহেতু টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বারে অনলি টেনশন অথবা কম্প্রেশন যে কোনো একটা কাজ করবেই, সেজন্যই তো সেটার নাম টু ফোর্স মেম্বার। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোয়েরি আছে এই ম্যাথ রিলেটেড? কারো কোনো কোয়েরি নাই? আচ্ছা দেখি আমরা এই অঙ্কটা দেখো। এটা হচ্ছে কনকারেন্ট ফোর্স রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে, এটা পারবা? জি স্যার। রেজাল্টেন্ট ফোর্স বের করতে কি বলছে। স্যার টু ফোর্স মেম্বারের কোনো সম্পর্ক আছে? কোনটা, এটার সাথে এই অঙ্কতে? বুঝি নাই তোমার কথা, একটু আবার বলবা? এই ম্যাথের সাথে তো টু ফোর্স মেম্বারের কোনো সম্পর্ক নাই না? এখানে তো কোনো মেম্বারই নাই, এখানে তো তিনটা ফোর্স। যেমন এটাতে মেম্বার আছে, এটাতে অবজেক্ট আছে, এটাতে মেম্বার নাই, কিন্তু এটাতে অবজেক্ট আছে মানে সিলিন্ডার আছে। আর এটাতেও কোনো মেম্বার নাই, এটাতেও কোনো মেম্বার নাই, এগুলোতে তো কোনো মেম্বার নাই। মেম্বার তো ছিল 4 নাম্বার অঙ্কে। আমরা আরো কয়েকটা মেম্বারের অঙ্ক দেখলেই বুঝতে পারবো। মেম্বারের একটা লেন্থ থাকবে সোজা কথা। তাহলে দেখো এখানে কিন্তু তিনটা ফোর্স কাজ করতেছে, অ্যাঙ্গেল গুলো গিভেন আছে, টিটার ভ্যালু দেয়া আছে, অতএব এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে।
তাহলে সামেশন fx এর ভ্যালু বের করবা, সামেশন fy এর ভ্যালু বের করবা, রেজাল্টেন্ট হবে √সামেশন fx হোল স্কয়ার প্লাস সামেশন fy হোল স্কয়ার। তারপর ডিরেকশনটা ওইভাবে বের করবা। এই এখানে করে দেয়া আছে একই, মানে প্রবলেম নাম্বার 1 এর মতো, কোনো পার্থক্য নেই এখানে। তারপরে এটা আসো, এটাও রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে, এইটাও এফ এর ভ্যালু দেয়া আছে, সবগুলো অ্যাঙ্গেলেই দেয়া আছে, মানে প্রবলেম নাম্বার 1 এর মতোই এখানে করে দেয়া আছে। তারপরে এটা তো রেজাল্টেন্ট ফোর্স, দেখো এফ এর ভ্যালু দেয়া আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো 53 প্রবলেম, বইয়ের সাথে মিলাই নিতে পারো। এটাও রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে, একই ধরনেরই। এফ এক্স এর ভ্যালু মাইনাস আসছে মানে এটা বামে, আর এফ ওয়াই এর ভ্যালু পজিটিভ মানে উপরে। তারপরে যেভাবে করার সেভাবে করছে আর কি। এইটাতে আসো, এটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখো, আর ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ এফ। আরটা কিসের ভ্যালু দিছে, আরটা কিন্তু হিডেন লাইন দিয়ে দিছি আমি, বা ড্যাশ লাইন দিয়ে দেয়া এখানে। সে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা দিয়ে দিছে এখানে। কিসের কিসের রেজাল্টেন্ট সেটা, এফ টি এবং কিউ। এফ টি এবং কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে কোনটা, আর তাহলে অ্যাকশন ফোর্স কোনগুলো, এফ টি আর কিউ। এফ টি আর কিউ, আর কিন্তু রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এই তিনটা ফোর্সের এফ টি এবং কিউ এর রেজাল্টেন্টই হচ্ছে আর, এবং সেই রেজাল্টেন্টটা কোন এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর। ওয়াই এক্সিস বরাবর। ওয়াই এক্সিস বরাবর পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে। তাহলে সামেশন এফ এক্স এর ভ্যালু কত হবে, নেগেটিভ সামেশন এফ এক্স বলছে জিরো। জিরো। সামেশন এফ ওয়াই এর ভ্যালু কত হবে, স্যার রেজাল্টেন্ট রেজাল্টেন্টের ভ্যালুটা কত দেয়া কোশ্চেনে দেখে বলো, স্যার 85 85। তাহলে সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 85 প্লাস 85 নাকি মাইনাস 85, মাইনাস 85। অবশ্যই মাইনাস 85, মাইনাস হবে, অবশ্যই মাইনাস। এই দুটো ইকুয়েশন ইউজ হবে, মানে জিরো ইউজ হচ্ছে না, কিন্তু এই জায়গাটাই হচ্ছে ট্রিক্স, আর কোনো নতুন জিনিস নেই এখানে। সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 85। এবং তোমরা যখন অঙ্ক করবা তখন মাইনাস এই আরটা না ধরে করবা, মানে এই তিনটা ফোর্সের এই রেজাল্টেন্ট বের করবা, মানে এই তিনটা ফোর্সের এই কম্পোনেন্ট বের করবা। দেখো এখানে করে দেয়া আছে, এই এফ টি কিউ এই তিনটা ফোর্সের এই কম্পোনেন্টে ভাগ করে সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই করা হয়েছে। সামেশন এফ এক্স এর ভ্যালু 0 আর সামেশন এফ ওয়াই এর ভ্যালু মাইনাস 85, এভাবে আসছে। আর এই জিনিসটা কিন্তু তোমাদের অলরেডি আগে আলোচনা করছি, কিউ কস আলফার ভ্যালু নেগেটিভ, কিউ সাইন আলফার ভ্যালু নেগেটিভ, দুইটাই নেগেটিভ হইলে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, সেজন্য অ্যাঙ্গেলের ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে ফোর্সের মতো বের করতে হবে তোমাদের। এগুলো কিন্তু আমি আগে আলোচনা করছি, জি স্যার হয়েছে আগে, অন্যগুলো আগের মতোই। এবার এটাতে আসো, এটাও একই ধরনের। এটাতে কি বলছে, এফ একটা বোট আছে, একটা বোটকে পুশ করা হয়েছে ফরওয়ার্ড, সামনের দিকে পুশ করা হয়েছে, মানে ধাক্কা দেওয়া হয়েছে। সেই ধাক্কাটা দেওয়া হয়েছে এফ এবং 80 পাউন্ড এই দুইটা ফোর্সের মাধ্যমে। এফ এবং 80 পাউন্ড এই দুইটা ফোর্সের মাধ্যমে এই বোটকে ধাক্কা দেওয়া হয়েছে, এবং এই বোটকে ধাক্কা দেওয়ার কারণে এই বোট ধরো মাটিতে ছিল অথবা পানিতে ছিল, যেখানেই থাকুক না কেন, মাটির বা পানির একটা ব্যাকওয়ার্ড ধাক্কা লাগবে না, যেদিকে তুমি বোটকে সরাইতে যাচ্ছ তার উল্টা দিকে। জি স্যার লাগবে। সেটা দিয়ে দিছে 50 পাউন্ড, এটা কোশ্চেনেই বলে দিছে। দেখো একটা রেজিস্ট্যান্স কাজ করতেছে, সেটা হচ্ছে 50 পাউন্ড, এবং বলে দিছে এটার একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে, যেটা এক্স ডিরেকশন বরাবর, আর ইজ ইকুয়াল টু কত, 100 পাউন্ড প্লাস পজিটিভ, 100, মানে পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে তুমি আমাকে বলো দেখি বোটটা কোন দিকে যাচ্ছে, বোটটা যাবে কোন দিকে, এক্স ডাইরেকশনে পজিটিভ সাইডে, পজিটিভ সাইডে, মানে এদিকে মুভ করবে। এটা কিন্তু স্ট্যাটিক পজিশনে নাই, এটা কিন্তু মুভ করবে, কারণ রেজাল্টেন্টের ভ্যালু যদি 0 হইতো তাইলে এটা স্ট্যাটিক পজিশনে থাকতো, এটা কিন্তু মুভ করবে। তাহলে দেখি আমরা কি করব, তাহলে কোন ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে 100, কোন কোন ফোর্সের বলো দেখি। এফ
80 আর 50 f 80 আর 50 এই f 80 আর 50 লেখা হইলো, এগুলোকে কম্পোনেন্টে ভাগ করা হইলো। সামেশন fx এর ভ্যালু কত হবে এটাতে? x প্লাস axis বরাবর 100 রেজাল্টেন্ট যেহেতু +100 আর সামেশন fy এর ভ্যালু 0 0 হবে, কারণ y axis বরাবর রেজাল্টেন্ট থাকবে বলে নাই, x axis বরাবরের রেজাল্টেন্ট থাকবে। এটাই জি করা এটাই করা হয়েছে। দেখো বুঝতেছো কিনা? আমি বারবার করে বলতেছি এই সেম কনসেপ্ট, এটাও সেম, খালি 100 এর জায়গায় 200 করা হয়েছে। কোনো জিনিস সবগুলো সেম, পারবা। স্যার বোর্ডটা যদি ওয়াই বরাবর থাকতো তখন আমরা তাহলে ইয়া ধরতাম, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 ধরতাম। অবশ্যই রেজাল্টেন্ট যদি y axis বরাবর থাকতো। ঠিক আছে স্যার। এবার আসো এটা, এই অঙ্কটা বুঝতে পারলে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই পারা উচিত। এখন খালি এই প্রবলেমটাই তোমাদের জন্য আরেকটা নতুন কনসেপ্ট আছে। এই নতুন কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে আমাদের এই চ্যাপ্টারের 50টা অঙ্ক সবগুলোই পারা। এইগুলো হচ্ছে মেম্বার, এই দেখো এগুলো হচ্ছে মেম্বার, এবি মেম্বার এবং বিসি মেম্বার। লেন্থ আছে একটা, মানে ফোর্স না, লেন্থ আছে, বুঝতে পারছো? এগুলো কিন্তু টু ফোর্স মেম্বার, এবি মেম্বার এবং বিসি মেম্বার। তাহলে জি কার স্যার। কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে এখানে? স্যার বি এর কেন এ আর সি এর আঁকবা না কেন? স্যার আঁকবো ওইটা স্যার, ওইটাও আঁকবো। কিন্তু প্রথমে আঁকতে হবে বি এর, কারণ বি তেই ওয়েট ঝোলানো আছে, মানে ফোর্স। জি স্যার। এই টাইপের জিনিসগুলো তোমরা ইজিলি দেখলেই বুঝবে। এখন মানে জিনিসগুলো সবগুলোই আমি কিন্তু কনসেপ্ট দিয়ে আসছি। যেমন এটার কোনো লেন্থ নাই, এটা অবজেক্ট আছে, সেই অবজেক্টে এখানে রিঅ্যাকশন হবে এ পয়েন্টে, এখানে রিঅ্যাকশন হবে বি পয়েন্টে, বি পয়েন্টে রিঅ্যাকশনটা হবে এইভাবে, কারণ এটার সাথে লম্বাভাবে থাকতে হবে এবং টুয়ার্ডস দ্য অবজেক্ট হবে। পারপেন্ডিকুলার টুয়ার্ডস দ্য অবজেক্ট। জি স্যার। পয়েন্টের রিঅ্যাকশনটা হবে এইভাবে, এটা টুয়ার্ডস পারপেন্ডিকুলার। দ্য অবজেক্ট। এখন আমাকে বলো এটার অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা বলতে পারবা? ভার্টিক্যালের সাথে বি পয়েন্টে যে রিঅ্যাকশন, সেই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে কত হবে? স্যার থিটা 45। এটা স্যার কিভাবে বুঝলা? দাও। আমি কিন্তু আগে বলে আসছি, কোনো একটা প্লেন বা কোনো একটা ফোর্স যদি এক্স অ্যাক্সিস এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তার সাথে লম্ব রেখাটা ওয়াই অ্যাক্সিস এর সাথে সেম অ্যাঙ্গেলে থাকবে। এই সেম জিনিসই, এটা কিন্তু আগে পড়াই আসছে তোমাদের। তাহলে এটার ভ্যালু থিটা হবে। তাহলে সেই হিসেবে তোমরা ইজিলি করতে পারো এই জিনিসগুলো। এগুলো সবগুলো তোমাদের করেও দেয়া আছে, আর তোমরা নিজেরা বুঝে করার ট্রাই করো এগুলো। আমি শিওর যে তোমরা যদি ট্রাই করো এগুলো পারবা, এগুলো সবগুলোই পারবা। এখানে কিন্তু কঠিন কোনো অঙ্ক নাই, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমাদের। সবগুলো অঙ্কই তোমাদের সুবিধার জন্য করে দেয়া হয়েছে, আশা করি পারবা সবগুলো। তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমরা দেখো না কোনো জিনিস। আমি তোমাদেরকে বলবো একটু কষ্ট করে দেখো, কোনো জিনিস না পারলে আমাকে নক দিয়ে। আমি কিন্তু মানে আজকে যদি এই অঙ্কটা শেষ করতে পারি, আরেকটা নতুন যে কনসেপ্ট আছে বলছি 11 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা যদি আমি শেষ করতে পারি, তাইলে আমি কিন্তু এই চ্যাপ্টার আমি কোনো অঙ্ক আর করাবো না। কিন্তু তোমরা যদি প্রবলেম ফেস করো তাহলে আমাকে নক দিতে পারো নেক্সট ক্লাস, ঠিক আছে? ধরো তোমরা এই অঙ্কটা করতে গিয়ে এই জায়গায় বোঝা নাই, তাহলে সেই জায়গাটা আমি বুঝাই দিব। মানে আমি কিন্তু নতুন মানে নিচ থেকে তোমাদের এই চ্যাপ্টারের আর কোনো অঙ্ক করাবো না। আমরা নেক্সট ক্লাস থেকে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাওয়ার ট্রাই করব, যদি এই অঙ্কটা আমি আজকের মধ্যে শেষ করতে পারি। যদি আমার সময় আছে আর 18 মিনিট মাত্র। এটা একটু খেয়াল করো, এই অঙ্কটা আশা করি বুঝলে সবগুলোই পারবা। এখানে বলা হয়েছে কি আমরা একটু দেখি। ইন ফিগার 11, ফিগার 11তে দুইটা বডি আছে, একটা এ একটা বি। এ এবং বি বডি দুইটা কানেক্টেড হইছে বাই এ কর্ড। হোয়াট ডু ইউ মিন বাই কর্ড? কর্ড মানে কি? ছিপি স্যার না কর্ক স্যার, এটা সুতা। স্যার মুখা না ওইটা না, তোমরা যেটা ছিপি বা ওই টাইপের বলতেছো সেটা না। এ কর্ড, কেবল একই টাইপের ওয়ার্ড, কিন্তু কর্ড মানে তার টাইপের তোমরা বলতে চাইছিলে। এই দেখো এ বি, এ এবং বি অবজেক্ট দুইটা এই একটা কেবল দিয়ে বা কর্ড দিয়ে বা তার দিয়ে আটকানো আর কি।
কেবল, তারপর হচ্ছে রোপ, এমন টাইপের আরো কিছু ওয়ার্ড আছে, মানে এগুলোর বিহেভিয়ার একই ধরনের। কর্ড, কেবল, রোপ, স্ট্রিং মাথায় আসতেছিল না। এই 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড দ্বারা একই টাইপের অবজেক্টকে বোঝানো হয় এবং তাদের বিহেভিয়ার গুলো সেম। আচ্ছা আমাকে বলো দেখি, একটা দড়ি নিলা ধরো, দড়ির 2 প্রান্ত তোমরা ধরে টানতেছো, তাহলে কি মানে টানার পরে তোমরা কি রেজিস্ট্যান্স ফিল করো? মানে টানতে গেলে তোমাদের ফোর্স দিতে হয় না? জি স্যার, দিতে হয়। ফোর্স দেওয়ার কারণটা কি? কারণ দড়িটা ফোর্স, তুমি যে ফোর্স দিচ্ছ সেটা তোমাকে বাধা দিচ্ছে, ব্যাক উল্টা ফোর্স দিচ্ছে নিউটনের 3rd ল অনুযায়ী। সেজন্যই তো তোমার টানতে কষ্ট হচ্ছে বা ফোর্স দিতে হচ্ছে। আর যদি কম্প্রেশন দাও, একটা কেবল নিলা বা দড়ি নিলা, এই পাশে ধরলা আর এই পাশে ধরলা, কম্প্রেশন দিলা, তাহলে কি তোমার কোনো রিঅ্যাকশন তৈরি হয় নাকি হয় না? না স্যার, হয় না। কেন হয় না? কারণ হচ্ছে কেবল, কর্ড, রোপ, স্ট্রিং এগুলো কম্প্রেশন রেজিস্ট করতে পারে না, মানে কম্প্রেশন নিতেই পারে না। তারা নিতে পারে টেনশন। তাহলে ধরো কোনো জায়গায় কম্প্রেশন আসতেছে, রিয়েল লাইফে এক জায়গা থেকে কম্প্রেশন আসতেছে, বিল্ডিং এর উপর একটা কম্প্রেশন আসতেছে, তোমাকে দরকার কি কম্প্রেশনটা রেজিস্ট করতে পারে সেই ধরনের একটা কম্পোনেন্ট তোমাকে ওখানে বসাইয়ে যে ফোর্সটা আসতেছে বিল্ডিং এর উপরে সেটাকে নালিফাই করতে হবে, কথার কথা। তাহলে কি তুমি কেবল বা কর্ড দিলে হবে ওই জায়গায়? না স্যার, হবে না। ওই জায়গায় এমন মেম্বার দিতে হবে যেটা কম্প্রেশন নিতে পারে। তো সেই টাইপের জিনিসগুলো তোমরা ডিটেলস পড়বা 2-1 এ তোমাদের 4 ক্রেডিটের একটা থিওরি কোর্স আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। 1-1 এ 4 ক্রেডিটের ছিল সার্ভেইং, 1-2 তে 4 ক্রেডিটের পড়তেছো মেকানিক্স, 2-1 এ 4 ক্রেডিটের পড়বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সেটাতেই বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল নিয়ে পড়বা, কোন টাইপের ম্যাটেরিয়াল টেনশন নিতে পারে, কোন টাইপের ম্যাটেরিয়াল কম্প্রেশন নিতে পারে, কোন টাইপের ম্যাটেরিয়াল দুইটাই নিতে পারে, কোন টাইপের ম্যাটেরিয়াল কোন জায়গায় ইউজ করতে হবে, সেই টাইপের জিনিসগুলো পড়বা 2-1 এ। ওটা কি স্যার ম্যাথমেটিক্যাল নাকি স্যার পুরোটাই মুখস্থ হবে? ওইটা ম্যাথমেটিক্যালও আছে, থিওরিটিক্যালও আছে, তবে মুখস্থ বলবো না, কনসেপচুয়াল। কনসেপচুয়াল ম্যাটেরিয়াল বিহেভিয়ারটা বোঝার পরে কনসেপচুয়াল। ম্যাটেরিয়াল যেমন ধরো টেনশন নিতে পারে না, এটা তো মুখস্থ রাখতে হচ্ছে তোমার। ধরো কর্ডের ক্ষেত্রে কম্প্রেশন নিতে পারে না, সেটা মুখস্থ রাখতে হচ্ছে, কিন্তু সেই কনসেপ্টটা ইউজ করে তোমাকে ধরো এমন টাইপের কিছু প্রবলেম তৈরি করলো যে এই জায়গায় টেনশন আসতেছে, তো নিচে কয়েকটা মেম্বার দেয়া হইলো, এই মেম্বার গুলো থেকে ডিজাইন করে তুমি কোন মেম্বারটা ওই জায়গায় ইউজ করবা। তাহলে কি ওই মেম্বারটা টেনশন নিতে পারে নাকি কম্প্রেশন নিতে পারে সেটা তোমার জানতে হচ্ছে না। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি ফার্স্টে কিন্তু ওইটা জানতে হবে, জি স্যার, বুঝছি স্যার। তারপরে ম্যাথমেটিক্স করে তোমাকে বের করতে হবে কোনটা দিলে ওখানে টিকে থাকবে। বুঝতে পারছো? মানে কনসেপচুয়ালও আছে, আবার হালকা কিছু জিনিস তোমাকে মানে মুখস্থ রাখতে হবে। হালকা কিছু জিনিস তো মুখস্থ তোমাদের এই মেকানিক্সও রাখতে হচ্ছে, যেমন আমি তোমাদের অলরেডি বললাম যে টু ফোর্স মেম্বারের ডেফিনেশন, তারপরে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে, ফ্রি বডি ডায়াগ্রামের ডেফিনেশন, এগুলো কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হচ্ছে না? অবশ্যই রাখতে হচ্ছে। তো সেই টাইপের কিছু জিনিস হয়তো আছে, আমি কিছু বলবো না, মেকানিক্সের থেকে একটু বেশি আছে, কিন্তু কনসেপচুয়ালও আছে। আচ্ছা আমরা দেখি তাহলে। অলওয়েজ মনে রাখবে এই কর্ড, কেবল, রোপ, স্ট্রিং এগুলোতে অলওয়েজ কোন জাতীয় ফোর্স রেজিস্ট করতে পারে? টেনশন। টেনশন রেজিস্ট করতে পারে, কোনো কম্প্রেশন রেজিস্ট করতে পারে না। আচ্ছা গেল। এবং বলছে কি এ বডি এবং বি বডি একটা কর্ড দিয়ে আটকানো, কর্ড মানে কেবল বা রোপ একই টাইপের, অতএব এই কর্ডে কি কাজ করবে? কাজ করবে কি?
যেটা রেজিস্ট করতে পারে ওইটাই কাজ করবে। কি কাজ করবে? তো টেনশন। টেনশন কাজ করবে। কোনো সময় কম্প্রেশন কাজ করবে। টেনশন হইলে অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট হবে। আচ্ছা গেল। এবং রেস্টিং অন এ স্মুথ প্লেন, রেস্টিং অন স্মুথ প্লেনস, দুই পাশে দুইটা আছে। এ অবজেক্টও স্মুথ প্লেনের উপর আছে, বি অবজেক্টও স্মুথ প্লেনের উপর আছে। তার মানে কোনো ফ্রিকশন কাজ করবে না। এ অবজেক্টের ওয়েট দিয়ে আছে 50 পাউন্ড, বি অবজেক্টের ওয়েট দিয়ে আছে 30 পাউন্ড। বলে দিছে কি দি বডি এ ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স। এ বডির উপর এমন ভাবে একটা ফোর্স কাজ করতেছে যেটা গিভেন নাই, এমন ভাবে একটা ফোর্স কাজ করতেছে ইন সাচ এ ম্যানার দ্যাট, এমন ভাবে কাজ করতেছে ফোর্সটা দি টেনশন ইন দ্য কর্ড। কর্ডে কি আসবে বলছিলাম? টেনশন নাকি টেনশন। টেনশন কিন্তু কোশ্চেনে গিভেনই দিয়ে দিছে। অতএব পরীক্ষায় কিন্তু গিভেন নাও থাকতে পারে, তোমাদের জানতেই হবে কর্ডে টেনশন এই কাজ করবে। তো যেহেতু এখানে বলে দিছে তাহলে বলে দিছে সেই ভ্যালুটা হচ্ছে কত, কর্ডের টেনশনের ভ্যালু কত? 30 পাউন্ড। বলে দিছে। and if the normal reaction between B and the plane, দেখো এই বি তে একটা রিঅ্যাকশন কাজ করবে না, বি অবজেক্টে প্লেন থেকে পারপেন্ডিকুলারলি এইভাবে, জি স্যার করবে। সেই রিঅ্যাকশনের ভ্যালুটাও দিয়ে দিছে। এটি কিসের কিসের রিঅ্যাকশন? বিটুইন বি এন্ড দ্য প্লেন, বি এবং প্লেনের মধ্যে যে জায়গায় টাচ হয়েছে সেই জায়গায় যে রিঅ্যাকশনটা নরমাল রিঅ্যাকশন বলে সেটাকে। নরমাল মানে হচ্ছে ঘর্ষণ নাকি এটা? না, ফ্রিকশন তো নাই, এই স্মুথ সারফেস না, জি স্যার। এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন। প্রথম চ্যাপ্টার মানে ফার্স্ট রিঅ্যাকশন গুলো তো পরে আসছে না, লম্বাভাবে কাজ করবে রিঅ্যাকশন প্লেনের সাথে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই নরমাল? ট্যানজেন্ট। নরমাল মানে ট্যানজেন্ট, পারপেন্ডিকুলার। নরমাল মানে পারপেন্ডিকুলার, মানে লম্ব। এই দেখো রিঅ্যাকশনটা লম্ব, সেজন্যই নরমাল রিঅ্যাকশন বলা হয় এটা। বের করতে বলছি কি হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন বি, মানে বি অবজেক্টটা কোন দিকে যাবে এবং সেটা রেজাল্টিং ফোর্সটা কত। স্যার এটা জিরো হওয়ার কথা না? স্যার জিরো হওয়ার কথা না? জিরো তো বলে দেয় নাই, এটা তো স্ট্যাটিক পজিশনে আছে, বলে দেয় নাই তোমাকে কোনো জায়গায়। রেস্টিং অন স্মুথ প্লেন বলে দিছে স্যার। রেস্ট মানে বলছে এখানে রাখা আছে, সেই সময় রেস্ট অবস্থায় ছিল, এখন রেস্ট অবস্থায় আছে। কিন্তু যখন এ পয়েন্টে তুমি ফোর্স দিছো, এমন ভাবে একটা ফোর্স দিছো কি যাতে কেবল বা কর্ডে একটা নতুন মানে একটা ফোর্স জেনারেট হইছে এবং সবকিছু মিলে এখন আর সেটা রেস্ট পজিশনে নাই। কোশ্চেন দ্বারাতে এটাই বুঝাইছে। তুমি রেজাল্টিং ফোর্স বের করো, বের করার পরে যদি জিরো আসে তাহলে বুঝবা যে এখনো সেটা রেস্ট অবস্থায় আছে। এটা প্রথমে করা হয়েছে কি দুই পাশে দুইটা বডি নিয়ে কর্ড দিয়ে আটকাইয়ে রাখা হয়েছে, তখন রেস্ট ভাবে আছে। কিন্তু এ পয়েন্টে যখন অতিরিক্ত একটা ফোর্স এমন ভাবে দিলা, কোন দিকে দিছো কিচ্ছু বলে নাই এখানে, এ পয়েন্টে যখন একটা নতুন ফোর্স দিলা তখন কি হয়েছে সেটাই জানতে চাচ্ছে। এবং তখন কি কি হয়েছে কিছু কন্ডিশন দিয়ে আছে, কর্ডে কি পরিমাণ ফোর্স কাজ করছে, এই কর্ডে কি পরিমাণ টেনশন কাজ করছে সেটা বলে দিছে, কত 30 পাউন্ড বলে দিছে। এবং যে রিঅ্যাকশনটা তৈরি হয়েছে সেই বি পয়েন্টের রিঅ্যাকশনটা বলে দিছে, বি অবজেক্টের রিঅ্যাকশনটা বলে দিছে, এবং বলছে কি বি অবজেক্টের রেজাল্টিং ফোর্সটা কত। এটা কিন্তু দুইটা কন্ডিশনের কথা বলছে। প্রথমে রেস্ট অবস্থায় ছিল, কিন্তু যখন এ পয়েন্টে নতুন একটা ফোর্স দেওয়া হলো তখন কিন্তু আবার রেস্ট পজিশনে আছে কিনা নাই, বা থাকলে রেজাল্টেন্ট জিরো আসবে, আর যদি না থাকে রেজাল্টেন্টটা কত আসবে সেটাই বের করতে বলছে। এখন তোমরা আমাকে একটা কথা বলো দেখি, বি পয়েন্টকে আমি যতই ফোর্স দিই না, সরি এ পয়েন্টে আমি যতই এভাবে টান দিই বা এভাবে ফোর্স দিই অথবা উপরের দিকে ফোর্স দিই, যেভাবেই দিই না কেন, বি পয়েন্টের বি অবজেক্টের মুভমেন্টটা কোন দিকে হবে বলে মনে হয় তোমাদের? স্যার কর্ডের দিকে, কর্ড বরাবর অথবা ইনক্লাইন প্লেন বরাবর। হয়তো বি অবজেক্টটা এই ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে নামবে, অথবা ইনক্লাইন প্লেন বরাবর উপরের দিকে উঠবে। মানে এটা হচ্ছে এ অবজেক্ট কোন দিকে সরতেছে তার উপর। এ অবজেক্ট যদি নিচের দিকে যায় বি অবজেক্ট উপরের দিকে উঠবে, এ অবজেক্ট যদি উপরের দিকে যায় বি অবজেক্ট নিচের দিকে নামবে। এতদূর ক্লিয়ার কিনা দেখ? হ্যাঁ, দুটাই তো কেবল দিয়ে বা কর্ড দিয়ে আটকানো।
জি স্যার। এবং আমাকে দেখি বলো দেখি, এই যে একটা পুলির মতো আছে, সেই পুলিটা স্মুথ পুলি বলে দিছে না? স্মুথ জি পুলি স্যার। বলে দেওয়ার মানে হচ্ছে পুলির বাম পাশে টেনশনের ভ্যালু যদি 30 পাউন্ড হয়, ডান পাশেও 30 পাউন্ড। মানে কোনো ফ্রিকশন মানে কাজ কোনো করবে ফ্রিকশন কাজ করবে না। কোনো ফ্রিকশন কাজ করবে না আর কি। একই কথা, দুই পাশে সেম ফোর্সেই থাকবে। তাহলে সেটাই, তাহলে ফার্স্টে যেহেতু আমাদের বি পয়েন্টের রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে, আমরা বি পয়েন্টের বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকবা বলো দেখি। বি অবজেক্টে আমরা এখানে এক্সিস সিস্টেমটা একটু উল্টা ধরবো। এক্সিস সিস্টেম ধরবো, এটা ওয়াই এক্সিস আর এটা এক্স এক্সিস। এক্স এক্সিসটা কোন বরাবর? ইনক্লাইন প্লেন বরাবর। আর ওয়াই এক্সিসটা হচ্ছে ইনক্লাইন প্লেনের পারপেন্ডিকুলার বরাবর। বি অবজেক্টটা যদি মুভ করে তাহলে কোন দিকে মুভ করবে এখন বলো দেখি, কোন এক্সিস বরাবর মুভ করবে? এক্স এক্সিস স্যার। অবশ্যই এক্স এক্সিস বরাবর। তাহলে এক্সিস সিস্টেমটা কেন আমি এভাবে ধরলাম? যাতে আমি এক্সিসের সাথে কম্পেয়ার করতে পারি বি অবজেক্টটা কোন দিকে যাবে, এক্স এক্সিস বরাবর যাবে, এটা যাতে বলতে পারি। বুঝতে পারছো? তাহলে ওয়াই এক্সিস বরাবর কিন্তু এটা মুভই করবে না, তাহলে সামেশন অফ এফ ওয়াই এর ভ্যালু কত হবে? মানে ওয়াই এক্সিস বরাবর সেটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে স্যার শূন্য হবে। 0 স্যার। অবশ্যই 0 হবে। আমাদের দেখতে হবে আসলে সামেশন অফ এফ এক্স এর ভ্যালুটা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে এক্স এক্সিস বরাবর সরবে না। আর যদি এক্স এক্সিস সামেশন এফ এক্স এর ভ্যালু 0 না আসে, তাহলে বুঝতে হবে এক্স এক্সিস বরাবর এটা সরবে। তাহলে আমরা নিচের দিকে পজিটিভ ধরতেছি আর ওয়াই এক্সিসটা উপরের দিকে মানে ইনক্লাইন প্লেন বরাবর উপরের দিকে। আচ্ছা, গেল। এই দেখো সেই জিনিসটাই এখানে করা হয়েছে। তার আগে আরেকটা জিনিস বলেনি, কোনো একটা ইনক্লাইন্ড অবজেক্ট যদি ইনক্লাইন প্লেনের উপরে থাকে, ইনক্লাইন প্লেনের উপরে থাকে, এটা ধরো ডাব্লিউ ওয়েট, তাহলে সেটার যদি একটা অ্যাঙ্গেলে থাকে আলফা অ্যাঙ্গেলে, তাহলে এটার সেলফ ওয়েটটা আসলে ভার্টিক্যালি নিচের দিকে কাজ করে না? জি স্যার, নিচে দিয়ে কাজ করে। কাজ করে। সেটাকে যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এই বরাবর একটা পাবো আর একটা এই বরাবর পাবো। এগুলো ফিজিক্সে পড়ে আসছো তোমরা। এই দুইটা কম্পোনেন্টের ভ্যালু কত হবে? স্যার ডাব্লিউ cos থিটা ডাব্লিউ sin থিটা। কোনটা cos থিটা কোনটা sin থিটা? স্যার নিচেরটা cos থিটা সাইডেরটা sin থিটা। এটা cos থিটা। জি স্যার। তাহলে এটা অলওয়েজ মনে রাখবা, কোন একটা অবজেক্ট যদি ইনক্লাইন সারফেসে থাকে, তাহলে ইনক্লাইন সারফেস বরাবর নিচের দিকে যেটা, সেটা সাইন হবে। এটা কিন্তু ইনক্লাইন সারফেস বরাবর নিচের দিকে এটা, ঠিক আছে? আর বাকিটা cos হবে এবং সেটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে, মানে নরমাল রিঅ্যাকশনের অপোজিট ডিরেকশন। নরমাল রিঅ্যাকশন কাজ করতে উপরের দিকে এইভাবে, আর এটা নরমাল রিঅ্যাকশনের অপোজিট ডিরেকশন। সেই জিনিসটাই এখানে করা হয়েছে। বি অবজেক্টের সেলফ ওয়েট কত? বি অবজেক্টের সেলফ ওয়েট কত? কোশ্চেনে গিভেন আছে 30। স্যার 30 পাউন্ড। তাহলে এটা কত হবে? 30 cos থিটা নাকি sin থিটা? নিচের দিকে যেটা sin থিটা। sin থিটা হবে, আর এটা এই বরাবর যেটা cos থিটা। cos থিটা। আর নরমাল রিঅ্যাকশনের ভ্যালুটা কোশ্চেনে গিভেন আছে কত? 25.98। 98। আর এখানে টেনশনটা গিভেন আছে কোশ্চেনে। টেনশন মানে বি পয়েন্ট থেকে বাইরের দিকে যাবে। বি অবজেক্টের যেহেতু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছো, বি অবজেক্ট থেকে বাইরের দিকে যাবে, সেটা হবে 30। সেই জিনিসটাই আঁকা হয়েছে। দেখো এটা 30 sin থিটা, আর এটা নিচে হবে 30 cos থিটা, আর এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন আমাদের কোশ্চেনে গিভেন ছিল, আর এটা হচ্ছে টেনশনের ভ্যালু কোশ্চেন আছে। এখন দেখো এইখানে এই চারটা ফোর্সের তোমরা সামেশন অফ এফএক্স, এখানে চারটা ফোর্স না ধরো, অনেক ক্ষেত্রে আমি তিনটা ফোর্স ধরছি। আসল কথা হচ্ছে এই দুইটা ফোর্স 30 sin থিটা এবং 30 cos থিটা তো আসলে আসছে 30 থেকে, একসাথেই ধরে ফেলছি আর কি। তোমরা চাইলে 30 cos থিটা 30 sin থিটা আলাদাভাবে ধরেও করতে পারো, মানে এখানে চারটা ফোর্স থাকবে তখন একইভাবেই করতে পারো। তাহলে সামেশন এফএক্স এর ভ্যালু এটা আসবে, সামেশন এফওয়াই এর ভ্যালু এটা আসবে। সামেশন এফওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরবা, তাহলে এখানে আননোন থাকবে টিটার ভ্যালুটা পেয়ে যাবা। সেই টিটার ভ্যালুটা সামেশন এফএক্স ইজ ইকুয়াল টু তে বসাই দিয়ে দেখতেছি এটা 0 আসে নাই। কত আসছে?
-15 -15 মানে এটা আসলে কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। মানে কি ইনক্লাইন উপরের প্লেন দিকে বরাবর side এ। উপরের দিকে, উপরের ইনক্লাইন দিকে। প্লেন বরাবর, আপ দ্য প্লেন। আপ দ্য প্লেন। সেটাই তোমাকে কোয়েশ্চেন আনসারে লিখে দিতে হয়েছে। 15 পাউন্ড হচ্ছে রেজাল্টেন্ট এবং এটা আপ দ্য প্লেন কাজ করছে। তার মানে এটা এক্স অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়ামে ছিল না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাতে, সেটা হচ্ছে কেবলে টেনশন কাজ করবে, কেবল, কর্ড, স্ট্রিং এগুলোতে অলওয়েজ টেনশন কাজ করে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে কোনো একটা ইনক্লাইন প্লেনের মধ্যে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের সাইন কম্পোনেন্টটা ওই ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে কাজ করবে এবং কস কম্পোনেন্টটা কাজ করবে কোন দিকে? নরমাল রিঅ্যাকশনের অপোজিট ডিরেকশন। বুঝতে পারছো? লাস্টের লাইনটা আবার একটু বললেন। আমি আবার বলতেছি, দেখো কোনো একটা অবজেক্ট যদি ইনক্লাইন প্লেনের উপরে থাকে তাহলে ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে ওই তার ওয়েটের সাইন কম্পোনেন্টটা কাজ করবে আর কস কম্পোনেন্টটা কাজ করবে ওই ইনক্লাইন প্লেনে যে নরমাল রিঅ্যাকশন ছিল তার অপোজিট ডিরেকশন। এই যে এটা নরমাল রিঅ্যাকশন ছিল না আরবিটা, এখানে আরবি এর অপোজিট ডিরেকশনে কস কম্পোনেন্টটা কাজ করবে। এটাই বললাম। এই দুটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই দুটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়ে এটাও একই টাইপের অঙ্ক, দেখো একই ধরনেরই, খালি ভ্যালু চেঞ্জ। আর এটাতে হচ্ছে ওই রিঅ্যাকশনের ভ্যালুটা বের করতে বলছে, না সরি রিঅ্যাকশনের ভ্যালু দিয়ে আছে, এফ এর ভ্যালু বের করতে বলছে। তো রিঅ্যাকশনের ভ্যালু দেয়া থাকলে কিভাবে করতে হবে সেটা অলরেডি বলে দিছি। এখানে রিঅ্যাকশনটা ওয়াই এক্সিস বরাবর, তাতে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু -60 হবে। এইভাবে করে সবকিছুই করলে পারবা এখানে। আর এটা বি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, এটাও 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 বি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আর এটা তো কিছুক্ষণ আগে আলোচনা করলামই, একই টাইপের, এই জায়গাও একই টাইপের, এটাও একই টাইপের। এই ধরনের করে প্রায় সবগুলো অঙ্কই কিন্তু তোমাদের কনসেপচুয়ালি অলরেডি ক্লিয়ার আছে। যেমন এটা রোপ, রোপে কি জাতীয় ফোর্স কাজ করবে? টেনশন। 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 বুঝতেছই তো, এই দেখো টেনশন ফোর্সটাই দেওয়া হয়েছে অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট। এই ধরনের করে তোমরা, এই যেমন ধরো এটা কেবল, কেবলে কোন জাতীয় ফোর্স কাজ করবে? টেনশন। টেনশন স্যার। তোমাদের বুঝতে হবে, এগুলো করেই তোমাদের জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। কিন্তু স্যার অনেক এখানে কি এমন স্যার ম্যাথ আছে যেগুলো মানে যেটা স্যার কুইজে দেওয়া হয়েছে এখান থেকে? এখানে অনেকগুলোই, মানে কি আগের কুইজের কথা বলতেছো? জি স্যার, পূর্বের কুইজগুলোতে। পূর্বের কুইজগুলোতে আসছিল। তবে আমি বলি, আমি তোমাদের স্পেসিফিকলি বলে দিই, তোমাদের কি এরপর ক্লাস আছে না? না স্যার, আজকে ক্লাস নেই। তাহলে আমি শুধু এটাই বলি, যেমন ধরো এটা কতবার অ্যাসাইনমেন্ট কুইজে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে আমি ক্লাসে এটা করাই নাই। বুঝতে পারছো? জি স্যার। অতএব আমি বলতে চাচ্ছি যে তোমাদেরকে ওই টাইপেরই একটা কুইজে দেওয়া হবে যেটা ক্লাসে করানো হয় না। যেমন এটা বি সেকশন আসছিল, এটাও তাদেরকে করায়নি। এ সেকশন বি সেকশন কোনোটাকেই করায়নি। কিন্তু স্যার টাইপ তো সেম স্যার। টাইপ সেম। তোমরা নিজেরাই দেখো তোমরা এখন পারো কিনা। এটা সরি এটা না, এটাতে আসি। এটাতে বলে দিছে কি ডাব্লিউবি দিছে 1000 পাউন্ড আর ডায়া দিছে কত? 20 ইঞ্চ। তাহলে ডায়া 20 ইঞ্চ মানে এত দূর কত? এত দূর ডাইমেনশন রেডিয়াস না? 10 ইঞ্চ। 10 ইঞ্চ। আর হচ্ছে এখানে বলে দিছে কি এবি কেবলটা কত দূর? 40 ইঞ্চ। তাহলে এটা 40 ইঞ্চ। এটা 40 আর এটা কত? 10। তাহলে আমাকে বি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রামটাই কে বলো তো। ফার্স্টে বি অবজেক্টটা আঁকলাম, যদিও আমার একটু বাঁকা হচ্ছে, একটা সিলিন্ডারের মতো। তাহলে এটার রিঅ্যাকশন গুলো কোন কোন পয়েন্টে হবে? সি পয়েন্টে একটা রিঅ্যাকশন থাকবে না পারপেন্ডিকুলার ভাবে? জি স্যার। জি স্যার থাকবে। বি পয়েন্টে থাকবে। এ পয়েন্ট। বি পয়েন্টে যেটা থাকবে সেটা কিসের? স্যার কেবলের। কেবলের স্যার, জি স্যার, কেবলের টেনশন। কেবলেরটা থাকবে। জি তাহলে স্যার। এই কেবলেরটা এটা টেনশন থাকবে নাকি কম্প্রেশন থাকবে? টেনশন স্যার। বাইরের দিকে কম্প্রেশন।
অবশ্যই টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য টেনশন এরপর yes. তাহলে সেটা অ্যাঙ্গেলটা কত হবে বলো দেখি, এটার অ্যাঙ্গেলটা কত হবে হরাইজন্টালের সাথে বা ভার্টিক্যালের সাথে? সেটা তো থ্রো দা সেন্ট্রয়েড যাবে, এটা তো বুঝতেইছো। জি স্যার। এবার আমাকে অ্যাঙ্গেল বের করে নেওয়া যাবে স্যার, কেবলের লেন্থ দেওয়া আছে। এটা থেকে বের করতে পারো না এই অ্যাঙ্গেলটা কত? জি স্যার। সাইন আলফা ধরবা নাকি কস আলফা ধরবা নাকি ট্যান আলফা ধরবা? স্যার কস ধরবো। ভূমি বাই অতিবস, তাহলে কস ধরে এই অ্যাঙ্গেলটা বের করবা, সেই অ্যাঙ্গেলটা যদি এখানে বসাই দাও তাহলে পেয়ে গেল অ্যাঙ্গেলটা। আলটিমেটলি এখানে আননোন কি কি? স্যার আরসি আর টিসি দুইটা স্যার। সেই দুইটার ভ্যালুই কিন্তু বের করতে বলছে। ফাইন্ড দ্য রিঅ্যাকশন এট সি এন্ড টেনশন টি। কঠিন কোনো কিছুই না। সরি, এখানে আরেকটা জিনিস আছে। স্যার 1000 পাউন্ড আছে। 1000 পাউন্ড আছে, 1000 পাউন্ড তো সেলফ ওয়েট নিচের দিকে কাজ করছে। ডাব্লিউ এটা চাইলে লামি দিয়েও করতে পারবো, কারণ 3টা ফুট। ঠিক আছে, এখানে করেও দেওয়া আছে। বুঝতে পারছো জিনিসটা? মানে কঠিন তা কিন্তু না, কিন্তু তোমাদের একটু চিন্তা করে নিজের কনসেপ্ট ইউজ করে করতে হবে। মানে গতানুগতিক মুখস্থ করলে পারবে না, জিনিসটা হলো এটা। ক্লিয়ার? স্যার প্রবলেম বুঝি নাই। তোমার 32 স্যার। হেডফোন মনে হয় ঝামেলা করতেছে। বলো 32। স্যার এটা একটু করে দেওয়া লাগবে। তোমরা আগে নিজেরা দেখো কোন জায়গায় বুঝতেছো না বলো। তোমরা আগে কোন জায়গায় বুঝতেছো না সেটা তো ধরতে পারতে হবে, কারণ অঙ্কটা কোন জায়গায় বুঝো নাই সেটা বুঝতে গেলেও তোমাদের মিনিমাম একটা কনসেপ্ট লাগবে। জি সেটা স্যার, আছে এটা কিনা নেক্সট আগে ক্লাসে দেখো। স্যার আলোচনা করব। আগে নিজেরা পারো কিনা দেখো, আর না পারলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব না কোন জায়গায় বুঝতেছো না ওইটা নিয়ে। এটা হচ্ছে গতবারের আগের বার, এইটা না, এইটার কাছাকাছি একটা ফাইনাল পরীক্ষায় আসছিল। এটার কাছাকাছি মানে কোনটা আমি বলি, এই টাইপের এটা আসছিল গতবারের আগের বার ফাইনাল পরীক্ষায়। বুঝতে পারছো? জি স্যার। দেখতে স্যার ভয়ঙ্কর লাগতেছে। মানে তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই, মানে অচেনা অঙ্ক দেখলে প্রথমে ভয় পেয়ে যাওয়া যায়। প্রথমে ভয় পাইলেই আসলে কনফিডেন্সটা চলে যায়। এখানে কিন্তু কোনো অঙ্কই কঠিন না। জি স্যার, ফিগারটাই তো সেরকম স্যার। ফিগারটা দেখে, সেজন্যই আমি বলি কি তোমাদের নতুন নতুন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি এখনই নতুন অঙ্ক প্র্যাকটিস করতেছো, আলটিমেটলি ধরো এই অঙ্কটাই তুমি এখন শুরু করলা, তোমার অন্য অঙ্কগুলো জানা আছে তোমার বা কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে, এই অঙ্কটা শুরু করলা, প্রথমে দেখে মনে হচ্ছে তোমার পারবা না, কিন্তু অন্ততপক্ষে তোমার এই ভয়টা নাই ভুল হইলে তোমার মার্ক কাটা যাবে, কারণ তুমি তো নিজে বাসায় করতেছো। বুঝতেছো বুঝতেছো জিনিসটা? জি ভুল স্যার। হইলেও তোমার মার্ক কাটা যাবে না, এই কনফিডেন্সের কারণে তুমি বলবা ধুর এইভাবে করে দেখি, ভুল তো মানে ভুল হইলেও তো সমস্যা নেই। তো এইভাবে করতে গিয়ে দেখবা হয়তো মিলতেছে হয়তো মিলতেছে না, এইভাবে করে করে এক সময় না এক সময় গিয়ে মিলবে। তাহলে জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আস্তে আস্তে ক্লিয়ার হওয়া মানে কি, তুমি নতুন ফিগার দেখলেও তোমার মনের মধ্যে একটা জিনিস আসবে হয়তো এইভাবে করলে মিলবে। ঠিক আছে? তো পরীক্ষায়ও নতুন অঙ্ক দেখলে তখন ভয় লাগবে না, কিন্তু তোমাদের সবচেয়ে সমস্যা বেশি হয় তোমরা নতুন অঙ্ক প্র্যাকটিসই করো না, যার কারণে হয়ে যায় কি পরীক্ষার হলেই তোমাকে প্র্যাকটিসটা করতে হয়। তো স্যার পরীক্ষার হলে প্র্যাকটিসটা আসলে অলওয়েজ অ্যাকুরেটলি হয় না। প্র্যাকটিস মানে তো ভুল হবেই, প্র্যাকটিস করেই তো পারফেক্ট হবা আস্তে আস্তে। হ্যাঁ বলো, কি বলতে চাইছিলা? স্যার আমার মোবাইলে চার্জ শেষ, তো হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারি স্যার। প্রেজেন্ট কি নেবেন? আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে নিয়ে নিব। ক্লাস তো শেষ, তোমাদের লিভ নিয়ে নিতে পারো। আমি তো এমনি, তোমরা যেহেতু ক্লাস নাই বলতেছো বা তোমরা নিজেরাই কোয়েশ্চেন করতেছো সেজন্যই আমি আনসার দিচ্ছি। ক্লাস শেষ, তোমাদের যাদের যাদের ইয়া হবে চলে যাইতে পারে। স্যার সেমিস্টার ফাইনালে এই চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন থাকতে পারে? প্রতিটা চ্যাপ্টার থেকে জেনারেলি যদি পূর্বের নিয়মে মানে নরমাল নিয়মে পরীক্ষা হয়, একটা করে করে অঙ্ক থাকে ফাইনাল পরীক্ষায় 7 মার্কের। 5 7 35, টোটাল 5টা চ্যাপ্টার হয়তো পড়ানো হবে, 5 7 35।
5টা না 6টা চ্যাপ্টার পড়ানো হবে, একটা থেকে থাকে না। আচ্ছা ওই একটার মধ্যে থেকে যে থাকে না তো ওটা হচ্ছে এইটাতে মধ্যে না, এটা থেকে মাস থাকবে এরকম। বুঝি নেই। মানে স্যার বলেন না স্যার একটা থেকে থাকে না স্যার, তো এই এটা থেকে সাবজেক্টটা থাকবে, এটা থেকে মাস থাকবে, যেটা থেকে থাকতেও পারে নাও থাকতে পারে, এগুলো বলে দেয়া হবে তোমাদের। এটা থেকে মাস থাকবে ফাইনাল পরীক্ষা, এমনকি কুইজও তো নেওয়া হবে এটার উপর। আসলে কিন্তু এটার মধ্যে শুধু 7 মার্ক না, আমি ইনডাইরেক্ট বলবো 17 মার্ক থাকবে, কারণ কুইজে তো 10 মার্ক আর ফাইনালে 7 মার্ক, 17 মার্ক এখান থেকেই থাকবে। বলা যায়। বুঝতে পারছো? কুইজটা কিভাবে নেওয়া হবে এখনো ডিসাইডেড হয় নাই, সেজন্য আমি কুইজের ডেট দিচ্ছি না তোমাদের। তোমরা করতে থাকো আর কি অঙ্কগুলো। কোনো জায়গায় প্রবলেম হইলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আর কি। এই এত দূরে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।